আহ, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের বলছিলাম যে একটা হচ্ছে আমাদের সবগুলো লেকচারের উপর একটা রিক্যাপ ভিডিও দিব। তো ওই ভিডিওটা হচ্ছে মেইনলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমাদের যতগুলো লেকচার আছে আর কি, সবগুলো লেকচারের উপর একটা কম্বাইন্ড একটা ভিডিও করব, একটা ব্রিফলি একটা ডিসকাস করব যে আমরা কি কি পড়েছি, যাতে আপনারা লাস্ট মোমেন্টে প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারেন। এবং উম, আমাদের যেহেতু অফলাইন ক্লাসে আমরা অনেক কিছুই পড়েছি, তো অলওয়েজ আমাদের ক্লাসগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। আমাদের এই ভিডিওটা কখনোই ক্লাসের বিকল্প না। আপনি ক্লাসে যেগুলো পড়েছেন, যে ক্লাস নোটগুলো নিয়েছেন, ওগুলোই ভালোভাবে পড়বেন। এবং এই যে যে ভিডিওটা আর কি, কম্বাইন্ড ভিডিওটা, এটা হচ্ছে আপনার লাস্ট মোমেন্টে যদি কোথাও কিছু ভুলে যান অথবা কোনো একটা কিছু মনে করতে পারতেছেন না, তো একটু ব্রিফলি ডিসকাস করে যাব, যাতে আমি যেভাবে আপনাদের ক্লাসে বলেছি ওইগুলো যেন আপনাদের মনে থাকে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা শুরু করি। তো আমাদের ফার্স্ট যেটা লেকচার 3, এখানে হচ্ছে আমাদের বেসিক্যালি যে ডিএলডি রিভিউ, সেই রিভিউটা আমরা করেছি। যে আমরা সবাই ডিএলডি তে পড়ে আসছি, তো ওইটার উপরে একটা রিভিউ করবো, যে আমাদের বিভিন্ন কম্বিনেশনাল লজিক, মাল্টিপ্লেক্সার এবং পিএলএ, এই জিনিসগুলো সম্পর্কে পড়বো। যেহেতু হচ্ছে আমরা এই জিনিসগুলো আগেই পড়ে আসছি ডিএলডি থেকে, তবে আমাদের কিছু কনসেপ্ট লাগবে, যার জন্য হচ্ছে আমরা এটা আলোচনা করছি। ওকে। তো ফার্স্ট হচ্ছে আমাদের কম্বিনেশনাল লজিক, যার মধ্যে হচ্ছে আমরা ট্রুথ টেবিল ইউজ করে হচ্ছে সিম্পলিফিকেশন করব। তো এখানে যেটা করছি দেখেন, এখানে হচ্ছে y ইকুয়াল a ডট বি ডট সি তার হোল বার ডট a ডট বি প্লাস a ডট সি। তো এইটাকে হচ্ছে আমরা ট্রুথ টেবিলের মাধ্যমে সিম্পলিফিকেশন করব। তো দেখেন ফার্স্টে হচ্ছে আমরা কি করেছি, যে a b c, তো আমরা a ডট b ডট c, যেহেতু তিনটাই জিরো আছে তো এখানে জিরো হবে। তারপরে এটা তার a ডট b ডট c বার, তার মানে 1 হবে। a ডট b করলে আমরা পাচ্ছি জিরো, a ডট c করলে পাচ্ছি জিরো। এ ডট বি প্লাস এ ডট সি, এটাও আমরা জিরো পাচ্ছি। এন্ড ফাইনালি হচ্ছে আমরা আউটপুট যেটা আমাদের এখানে আছে, অর্থাৎ এ ডট বি ডট সি, বাট এইটার সঙ্গে আমরা যখন হচ্ছে এটাকে ডট করবো, তখন আমরা এটাকেই জিরো পাচ্ছি। তো দেখেন এখানে হচ্ছে আউটপুট টেবিলটা ফুলফিল ভাবে হচ্ছে আপনাদের দেখানো আছে। তো এইটা করার পর দেন আমরা যে আউটপুট গুলো পাচ্ছি, এর মধ্যে আমরা শুধু খেয়াল করব যে আমরা কোথায় কোথায় অন পাচ্ছি। তো যেখানে যেখানে অন পাচ্ছি, সেইটা হচ্ছে আমাদের বেসিক্যালি যে আমাদের ইয়ে আউটপুট থেকে যেটা পাচ্ছি, সেটাকে আমরা লিখে রাখবো। তো আমরা এটাকে কিভাবে লিখলাম দেখেন, এখানে হচ্ছে আমার যেহেতু ওয়াই এর ভ্যালু 1, অর্থাৎ আউটপুট আমার যেখানে যেখানে 1 পেয়েছি, আমরা কোন ভ্যালুর জন্য এটাকে 1 পেয়েছি। তো দেখেন ওয়াই এর ভ্যালু যখন 1, তখন হচ্ছে আমরা খেয়াল করবো আমাদের এইটুকু হচ্ছে ইনপুট, এইটুকু এ বি সি, এই তিনটে হচ্ছে আমরা ইনপুট। তাহলে কোন কোন ইনপুটের জন্য আমরা আউটপুট 1 পেলাম। তো দেখেন এর ভ্যালু কত আছে, এই 1 পাওয়ার জন্য এর ভ্যালু আছে 1, বি এর ভ্যালু 0, এন্ড সি এর ভ্যালু 1। তাহলে আমরা যার ভ্যালু 1 পাবো সেটার জন্য আমরা লিখবো এ, দেন হচ্ছে 0 পাইলে আমরা সেটার ভ্যালু লিখবো তার ইনভার্স, যেটা মানে বি বার, এবং হচ্ছে আমরা সি এর ভ্যালু আমরা 1 পেয়েছি, সুতরাং আমরা সি লিখবো। তো একইভাবে আমরা পরেরটাও লিখে ফেলবো। আচ্ছা, তো এইটাই হচ্ছে আমাদের এসওপি, অর্থাৎ কি সাম অফ প্রোডাক্ট। তো আমরা এখানে হচ্ছে সাম অফ প্রোডাক্ট বের করলাম, এবং যেটা হচ্ছে আমার কত, ওয়াই ইকুয়াল টু এ বার বি সি প্লাস এ বি সি বার। তো এইটা হচ্ছে আমাদের, দেখেন এই যে যে আমাদের একটা ওয়াই এর যে ভ্যালুটা আমাদের দেওয়া ছিল, একটা বড় ইকুয়েশন ছিল, সেটা থেকে আমরা সাম অফ প্রোডাক্ট ফর্মটা আমরা ক্যালকুলেট জেনারেট করতে পারলাম। আচ্ছা, তো দেখেন এখন এই যে যে আমরা সাম অফ প্রোডাক্টটা আমরা পেয়েছি, এটার থেকে আমরা কিভাবে সার্কিট ডিজাইন করতে পারি। তো আমরা এখানে জাস্ট হচ্ছে যেটা যেটা পেয়েছি ওটা দিয়ে আমরা জাস্ট একটা সার্কিট ড্র করে দেখিয়ে দিব। আচ্ছা, তো একইভাবে দেখেন আমাদের কাছে আরেকটা ইয়ে, মানে আমাদের যে ইকুয়েশনটা ছিল, ওই ইকুয়েশনটা দেওয়া আছে, এবং হচ্ছে আমরা একটা ওয়াই বার বের করতেছি। তো ওয়াই বার যদি বের করি, ওয়াই বার বের করার জন্য আমাদের হচ্ছে আউটপুট কি কি পাচ্ছি সেটা হচ্ছে আমরা লিখলাম, মানে সাম অফ প্রোডাক্টটা বের করলাম। তো এবারে যে সাম অফ প্রোডাক্টটা বের করেছি, প্রত্যেকটা সাম অফ প্রোডাক্টের জন্য আমরা কি করব, যে আমরা হচ্ছে প্রোডাক্ট অফ সাম এখন বের করব। সাম অফ প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সেটা যোগ, আর হচ্ছে প্রোডাক্ট অফ সাম মানে আমাদের যে সাম গুলো থাকবে সেটার প্রোডাক্ট আমরা বের করব। তো আমরা প্রোডাক্ট অফ সাম বের করলাম। বের করার পরে আমরা যে সার্কিটটা পাচ্ছি, এই সার্কিটটাকে হচ্ছে আমরা এখানে ড্র করব।
ঠিক আছে। তো এটা আপনাদের হচ্ছে ক্লাসে করতে দেওয়া ছিল এবং আপনারা করছেন, আশা করি সবার মনে আছে আর কি এটা। তো এরপর হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সের টার্মটা আসছে। তো মাল্টিপ্লেক্সারটা আসলে কি দেখেন, আপনাকে বলা আছে ইফ এলস, এস। ইফ এলস বলতে যে এস যে কোনো একটা কন্ডিশন বা যে কোনো একটা কিছু, তো সেটা যদি ট্রু হয়, মানে যে কন্ডিশনটা, সেই কন্ডিশনটা যদি ট্রু হয়, দেন ওয়াই এর ভ্যালুটাকে আমরা বি বসাবো। যদি সেটা ট্রু না হয়, যদি ফলস হয়, তাহলে ওয়াই এর ভ্যালুকে আমরা এ বসাবো। তো এই যে যে টেক্সচুয়াল ফরম্যাটটুকু দেওয়া আছে বা যে আপনার সুডোকোডটুকু দেওয়া আছে, আসলে সুডোকোড না কি, যে টেক্সচুয়াল ফরম্যাটটা দেওয়া আছে, এইটা থেকে হচ্ছে আমরা ইকুইভ্যালেন্ট বুলিয়ান এক্সপ্রেশনটা বের করব। দেখেন, এস যদি ট্রু হইতো, এস যদি ট্রু হইতো, তাহলে হচ্ছে আমরা কি পাইতাম, বি পাইতাম। তাহলে এস যদি ট্রু হয় তাহলে আমরা বি পাবো, অর্থাৎ এস ইকুয়াল যদি 1 হয় তাহলে হচ্ছে আমরা বি পাবো, এস ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা এ পাবো। তাহলে এস বার, এস ইকুয়াল 0 মানে এস বার এ। তো এইটাই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট বুলিয়ান সার্কিট। তো এই ইকুইভ্যালেন্ট বুলিয়ান সার্কিট যদি হয়, এখন দেখেন আমাদের এইখানে আমরা কি নিলাম, এস জিরো আর হচ্ছে আই জিরো, আই ওয়ান, অ্যান্ড হচ্ছে এই এস জিরো, এস জিরোটা হচ্ছে আমার সিলেক্টর, অর্থাৎ আমি কাকে সিলেক্ট করব, এই দুইটা হচ্ছে আমার ইনপুট। তো দেখেন এই দুইটা হচ্ছে আমার সেই ওয়াই এর ভ্যালু কি আমার এ হবে নাকি বি হবে, এবং সেই এ না বি হবে সেটার আউটপুটটা আমরা এখানে যে পাচ্ছি। তাহলে দেখেন এইটা যদি আমি ধরে নিই যে এইটা হচ্ছে আমার ইনপুট টু, ইনপুট টু আমার কি ছিল, বি। এটা যদি আমার বি হয় অ্যান্ড এইটা যদি আমার এ হয়, তাহলে দেখেন আমার এইটা হচ্ছে আমার এস। তাহলে আমার এস যখন ওয়ান, এস এর ভ্যালু আমার যদি ওয়ান হয়, তার মানে কি এস এর ভ্যালু যেটা আছে সেটাই যাচ্ছে, এবং আমার বি এর যে ভ্যালু আছে সেটা যাচ্ছে। এন্ড এই দুইটা এন্ড হওয়ার পর দেন হচ্ছে আমার আউটপুটে যাচ্ছে, এখান থেকে আমার আউটপুটটা পাচ্ছি আমরা, এই যে আমাদের এই ভ্যালুটুকু, সরি এই ভ্যালুটুকু। আর যদি আমার এস এর ভ্যালু 1 হইতো, এখানে এসে কি হইতো, 0 হয়ে যাইতো। আর এর ভ্যালু যেটা আছে সেই এর ভ্যালুটা যত দুইটা এন্ড হয়ে যেটা হইতো, সেই ভ্যালুটা আমি এখান থেকে পাইতাম। ঠিক আছে, আবার এই যেটাই আসতেছে আর কি আমরা এই গেটের মাধ্যমে পাচ্ছি। তাহলে দেখেন এইখানে ইনপুট 1, অর্থাৎ এ আর বি দুইটা ইনপুট আছে, আমি একটা আউটপুট পাবো, এবং তার জন্য আমার একটা সিলেক্টর লাগবে। তাহলে দুইটা ইনপুট এবং আমি একটা যে আউটপুট পাবো একটা সিলেক্টরের মাধ্যমে, এই টোটাল যে সিস্টেমটা, টোটাল যে মেকানিজমটা, সেইটাই হচ্ছে আমার একটা মাল্টিপ্লেক্সার। অর্থাৎ মাল্টিপ্লেক্সার কি, মাল্টিপ্লেক্সার হচ্ছে কাইন্ড অফ সুইচ, যে সুইচটা হচ্ছে আমার মাল্টিপল ইনপুট থেকে সে যে কোনো একটা ইনপুটকে আউটপুটে যাওয়ার পারমিশন দেয়। অর্থাৎ আমার কাছে যখন মাল্টিপল ডেটা থাকে, মাল্টিপল ডেটা থেকে আমি মাত্র একটা ডেটাকে সিলেক্ট করতে যাচ্ছি, তাহলে সিলেক্টর পিনটার মাধ্যমে আমি সেই ডেটাটাকে সিলেক্ট করব। আচ্ছা, এইখানে যেহেতু আমার সিলেক্টর একটাই লাগতেছে, কারণ কি আমার হচ্ছে দুইটা ইনপুট, তো এটা মানে এগুলো হচ্ছে আপনারা অলরেডি জানেন এবং ক্লাসে অনেকবার আলোচনা করছি, তো ইন ডিটেলসে যাচ্ছি না। তো আমরা কি জানি যে আমাদের যদি দুইটা ইনপুট থাকে, দুইটার জন্য আমাদের সিলেক্টর লাগে একটা, দেন একইভাবে আমাদের যদি চারটা ইনপুট থাকে তার জন্য সিলেক্টর লাগে দুইটা, ঠিক একইভাবে আটটার জন্য লাগে হচ্ছে তিনটা। তো এটা কি হবে, আমার হচ্ছে টু টু দি পাওয়ার ওয়ান। তো এই এই যে যে ওয়ানটা, এইটা হচ্ছে আমার নাম্বার অফ সিলেক্টর। টু টু দি পাওয়ার টু যখন হচ্ছে এটা নাম্বার অফ সিলেক্টর, তার মানে কত, আমরা হচ্ছে লক করে আর কি এটা আমি বের করি, ক্লাসে ইন ডিটেলসে দেখিয়েছি। আচ্ছা, তো দেখেন মাল্টিপ্লেক্সারটা কি, যেটা বলা আছে মাল্টিপ্লেক্সার ইজ এ কম্বিনেশনাল সার্কিট দ্যাট হ্যাজ মেনি ডেটা ইনপুট এন্ড এ সিঙ্গেল আউটপুট ডিপেন্ডিং অন দ্য কন্ট্রোল অর সিলেক্ট ইনপুট ফর n input line, log to n selection line are required or equivalently for 2 to the power n আর কি। ঠিক আছে, for input line n selection line are needed. Multiplexer are also known as n to 1 selector, n to 1 অর্থাৎ আপনার n নাম্বার অফ ইনপুট আছে, তার জন্য আপনি একটা সিলেক্টর পাবেন। প্যারালাল টু সিরিয়াল কনভার্টার, many to one circuit and universal logic circuit, they are mainly used to increase the amount of data that can be sent over a network within a certain amount of time and bandwidth. আচ্ছা, এটা হচ্ছে মাল্টিপ্লেক্সারের সংজ্ঞা গেল। দেন হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার, আমরা এই দুইটা নিয়ে মেইনলি আলোচনা করবো, এছাড়া আরো থাকে। তো আমরা হচ্ছে 2 into 1 and 4 into 1 মাল্টিপ্লেক্সার। তো 2 into 1 মাল্টিপ্লেক্সার যেটা, সেটা হচ্ছে আমাদের দুইটা ইনপুট থাকবে এবং তার থেকে আমরা একটা সিলেক্ট করব, এবং তার ট্রুথ টেবিলটা দেওয়া আছে। একইভাবে 4 into 1 এর জন্য আমাদের কি আছে, চারটা, মানে এটা কোনটা, এটা 00, 01, 10, 11। তো এখানে হচ্ছে আমার S0 S1 আমরা যে ভ্যালুটা ইনপুট দিব সেটার উপর বেস করে আমার আউটপুট লাইনটা সিলেক্ট হবে। যদি আমি হচ্ছে 01 দিই তাহলে এই লাইনের সঙ্গে কানেক্টেড হবে। আচ্ছা,
এবং এইখানে হচ্ছে আপনার ফাইনাল ইকুয়েশনটা দেওয়া আছে যে এখানে আমার যে ইকুয়েশনটা আসবে ট্রুথ টেবিল থেকে। আচ্ছা, তো এরপরে আছে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম অফ এ 4x1 মাল্টিপ্লেক্সার। তো এখানে একটা সার্কিট ডায়াগ্রাম দেখানো আছে 4x1 মাল্টিপ্লেক্সারের কেমন হবে। যেমন হচ্ছে এই দুইটা হচ্ছে আমার সিলেকশন লাইন এবং এইগুলো হচ্ছে আমার ইনপুট। তাহলে এই যে ইনপুট গুলো যাচ্ছে এটা হচ্ছে আমার, এই যে দেখেন এখানে যে হচ্ছে আপনার ইয়েটা আঁকা আছে, এই যে এটা যে হচ্ছে ফাইনাল ইকুয়েশন যেটা, সেই ইকুয়েশনের উপর বেস করে হচ্ছে আমাদের সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করা। ঠিক আছে, তো আপনার যদি বলা হয় যে 4x1 মাল্টিপ্লেক্সারের সার্কিট ডায়াগ্রামটা ডিজাইন করতে, তো আশা করি পারবেন। এরপরে আছে হচ্ছে প্রোগ্রামেবল লজিক অ্যারে পিএলএ বা হচ্ছে প্রোগ্রামেবল অ্যারে লজিক, দুইটা নামেই ডাকা হয়। তো এটাকে হচ্ছে পিএলএ বলে। তো পিএলএটা কি, দেখেন আপনার কাছে হচ্ছে কিছু ইনপুট আছে, সেই ইনপুটের উপর আপনি কিছু অপারেশন করে কিছু আউটপুট পাবেন। অর্থাৎ কি, আপনি হচ্ছে কিছু জিনিসের প্রোডাক্ট কমপ্লিট করলেন, কমপ্লিট করার পরে সেই প্রোডাক্টের সামগুলোকে কমপ্লিট করে আপনি ফাইনাল আউটপুটটা পেলেন। এটা হচ্ছে আপনার প্রোগ্রামেবল লজিক অ্যারে। দেখেন এটা আসলে কিভাবে কাজ করে। দেখেন একটা পিএলএ ওপেন সার্কিট দিয়ে আমরা দেখি। দেখেন এইখানে আমাদের এই কিছু কাজ বলে দেওয়া আছে এবং দেখেন আমাদের দেওয়া আছে যে এ বার, বি বার, সি বার, এবং আমাদের কাছে দুইটা লাইন বলে দেওয়া হয়েছে যে y1 ইকুয়াল টু AC প্লাস BC। এখন দেখেন আমাদের এমন একটা সার্কিট আমরা ডিজাইন করলাম যে সার্কিটটা আমরা পরে মাল্টিপল কাজে যেন ব্যবহার করতে পারি। তো সেটার জন্য আমাদের যদি একটা কমন সার্কিট থাকে এবং যেখান থেকে আমাদের কানেকশনটা নেওয়ার দরকার সেটা নিয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমাদের একটা সার্কিট দিয়ে আমরা অনেক ধরনের আর কি বুলিয়ান লজিক যেটা, যে আমাদের বুলিয়ান লজিক ইকুয়েশন সেগুলোকে হচ্ছে আমরা সলভ করতে পারবো। তো দেখেন এখানে আমাদের এ বার দেওয়া আছে, বি বার, সি বার। এখন আমাদের প্রয়োজন কি, এসি। ফার্স্ট আমরা দেখব যে আমাদের সিমিলার কয়টা পাই। তো এসি একটা আছে, এই একটা আছে, অর্থাৎ এসি আমাদের দুইটা আছে। তার মানে কি, আমাদের এসির জন্য সার্কিট একটা তৈরি করলেই হচ্ছে। বিসি একটা আছে, তাহলে আমাদের বিসি একটাই থাকবে এবং এবার বি সি বার এটা একটাই থাকবে। এবার বি সি বার, তাহলে দেখেন আমাদের এই দুইটা ইকুয়েশনকে ফুলফিল করার জন্য আমাদের যতগুলো অপারেশন এখানে করা হয়েছে তার মধ্যে আমরা যখন একটাকে কমন পেয়েছি তার জন্য আমরা একটা অপারেশনই করতে পারি, এবং সে একটা অপারেশন করার পরে আমার যখন যখন আউটপুট লাগবে আমি সেই আউটপুটটাকে নিতে পারি। তাহলে দেখেন আমি ফার্স্টে যে লাইনগুলো করেছি এসি নেওয়ার জন্য, এ থেকে একটা লাইন নিলাম এবং সি থেকে একটা লাইন নিলাম। অর্থাৎ এখানে কি থাকে, মেইনলি হচ্ছে সব টোটাল সার্কিটটা তৈরি করা থাকে এবং আমরা যেখান থেকে লাইন নিব সেখানে সেখানে আমরা সোল্ডার করে দিই। তাহলে দেখেন এসির জন্য আমরা এ এবং সি থেকে লাইন নিয়ে এসি লাইনটা নিলাম। ঠিক একইভাবে হচ্ছে বিসি, তাহলে এখানে আসলে আমার এসি, এখান থেকে বেরিয়েছে এসি, এটা বেরিয়েছে বিসি, এটা বেরিয়েছে এ বার বিসি, এই সি বার, এই টোটালটা আউটপুট লাইন থেকে বেরিয়েছে। এবার আমার এখানে দরকার হচ্ছে এসি প্লাস বিসি। তাহলে এসি এবং বিসি কে আমি সোল্ডার করলাম, বাকি জায়গাতে আমার যখন সোল্ডার করা নেই অর্থাৎ কানেকশন পায় নাই, তার মানে এসি এবং বিসি কানেকশনের মাধ্যমে আমরা এখানে আউটপুটটা পেয়ে গেলাম। একইভাবে হচ্ছে আমাদের এই দুইটা থেকেও আউটপুটটা পেয়ে গেলাম। তো এটাই হচ্ছে আমাদের পিএলএ ওপেন সার্কিট। তো এখানে হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামেবল অ্যারে লজিক বা প্রোগ্রামেবল লজিক অ্যারে, তো সেটা ইন ডিটেলস এখানে বলা আছে আর কি, আপনার ইয়েটা ডেফিনেশনটা। যদি এটা আসে তাহলে হচ্ছে আপনি ডেফিনেশনটা এইভাবে লিখবেন, এটা ইম্পর্টেন্ট একটা টপিক আমাদের, এইটা তারপর মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, আচ্ছা। তো এখানে দেখেন আমাদের হচ্ছে একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখি। এখানে দেখেন আমাদের বলা আছে ওয়াই1 একটা ইকুয়েশন এবং ওয়াই2 আরেকটা ইকুয়েশন। তো দুইটা ইকুয়েশনের জন্য আমাদের বলছে যে একটা পিএলএ সার্কিট ডিজাইন করতে। তো এইটা যদি আমাকে ডিজাইন করতে বলা থাকে তাহলে আমি ফার্স্টে খেয়াল করব যে আমার কাছে যে দুইটা ইকুয়েশন আছে এই ইকুয়েশনের মধ্যে কমন কয়টা আছে, এবং কমন মানে কমন যে কয়টা আছে এটাকে বলা হচ্ছে মিন টার্ম, কয়টা কমন মিন টার্ম আছে সেটা বাদে আমার কয়টা ইউনিক আছে। তাহলে কমনটাকে যদি আমরা আগে দেখি, দেখেন এসি আর এসি কমন, এই ছাড়া আমাদের ইউনিক আছে পাঁচটা, এবিসি, এবার এবিসি বার, এবার বি বার, এসি বার এখানেও আছে, তার মানে এই দুইটা আমার হয়ে গেল। দেন এবার বি এবং হচ্ছে বি বার সি বার। তো এইটা যখন আমি পেলাম তখন হচ্ছে কি, আমি এইভাবে দেখেন আমার টোটাল সার্কিটটা হচ্ছে এখানে ডিজাইন করা ছিল, আমার যেটা যেটা লাগছে সেটার সঙ্গে হচ্ছে আমি সোল্ডার করে দিয়েছি, সোল্ডার করে দিয়ে আমি ফাইনাল আউটপুটটা বের করতে পারছি। আচ্ছা, এখানে তাহলে আমাদের যদি এটা থাকলো কি, এটা হচ্ছে আমাদের ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন দেওয়া থাকলে আমরা কিভাবে মিন টার্ম বের করতে পারি। আর এখানে কি, এখানে হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে ইনপুট দেওয়া আছে,
এবং সেই ইনপুটের জন্য আমাদের কিছু আউটপুট দেওয়া আছে। এখন ইনপুট এবং আউটপুট যদি দেওয়া থাকে তাহলে আমাদের এই মিন টার্ম গুলো বের করে নিতে হবে, যে এই মিন টার্ম গুলো কি হবে। তাহলে আমরা ফার্স্ট কাজ যেটা থাকবে, যে আমাদের যদি এরকম কিছু ইনপুট এবং আউটপুট দেওয়া থাকে, আমাদের ফার্স্ট কাজ থাকবে আমাদের এই মিন টার্ম গুলোকে বের করে নেওয়া। তাহলে দেখেন এখানে জিরোর জন্য মিন টার্ম কি হবে। আচ্ছা, জিরোর জন্য তো আমরা বের করবো না, আমরা নর্মালি বের করবো যেখানে যেখানে ওয়ান পেয়েছি, কারণ আমাদের জিরোটার দরকার নেই। আমরা হচ্ছে যেহেতু সাম অফ প্রোডাক্ট বের করবো এসওপি, তো আমরা মিন টার্ম বের করবো শুধুমাত্র হচ্ছে যেখানে যেখানে ওয়ান আছে। তাহলে এটার জন্য আমাদের কি পাচ্ছি, এ বার বি সি বার। তাহলে এ বার বি সি বার। ঠিক একইভাবে আমরা হচ্ছে পরপর সবগুলোর জন্য হচ্ছে বের করলাম এবং আমরা এই কয়টা মিন টার্ম পেলাম। এবার দেখেন এই মিন টার্ম গুলো দিয়ে আমরা সার্কিট ডিজাইন করতে পারি। এখন আমরা এই মিন টার্ম গুলো দিয়ে সার্কিট ডিজাইন না করে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই, তাহলে দেখেন আমাদের ইকুয়েশন গুলো আরো কত ছোট হয়ে যায়। তো এগুলোকে আপনারা একটু সিম্পলিফাই করে নেবেন, কারণ সিম্পলিফাই না করলে ইকুয়েশনটা অনেক বড় হয়ে যাবে, এবং সিম্পলিফাই যদি না করেন সার্কিটটা আঁকতেও হচ্ছে অনেক কষ্ট হবে এবং আপনার দেখা যাবে যে ভুল যাচ্ছে বা কিছু। তো এইভাবে হচ্ছে আপনারা তিনটাকেই ইয়ে করে আর কি সিম্পলিফাই করে আপনি হচ্ছে এসওপিটা বের করে নেবেন। ঠিক আছে, সাম অফ প্রোডাক্টটা বের করে নেবেন। এবার সাম অফ প্রোডাক্টটা আপনি বের করার পর দেন আপনি খুব ইজিলি এরকম একটা সার্কিট ড্র করতে পারবেন, কারণ আমাদের এক্স ওয়াই জেড যে তিনটা আছে, তিনটার জন্য হচ্ছে আপনি কি করবেন, যে আপনি টোটাল সার্কিটটা ড্র করে দেখিয়ে দিবেন যে আপনার মেইনলি আউটপুটটা কি এসেছে। আচ্ছা, তো এইটা মোটামুটি ছিল হচ্ছে আমাদের লেকচার 3। আমরা যদি এখন লেকচার 4-এ যাই, লেকচার 4টা আই গেস অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করছি। লেকচার 4-এর উপর একটা কমপ্লিট ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, তারপরেও আমি আবার একটু গো থ্রু করে দিই। দেখেন লেকচার 4-এ এখানে হচ্ছে আমরা অ্যাডার, এএলইউ এবং হচ্ছে রেজিস্টার সম্পর্কে জানবো। তো অ্যাডারটা কি, দেখেন আমাদের অ্যাডার যেটা হচ্ছে আমাদের হাফ অ্যাডার থাকে। হাফ অ্যাডারে কি থাকে, আমাদের হাফ অ্যাডারে থাকে হচ্ছে একটা সাম একটা ক্যারি। ঠিক আছে, এবং ইনপুট হিসেবে যায় এ এবং বি। আমরা ধরেন দুইটা ইনপুট, টু ইনপুট হাফ অ্যাডার ডিজাইন করতেছি, এবং একটা সাম যায় একটা ক্যারি যায়। বাট আমরা যখন ফুল অ্যাডার ডিজাইন করি তখন আমাদের ইনপুট হিসেবে এ বি এর সঙ্গে আমাদের একটা ইনপুট যায় ক্যারি। এবং দেখেন এখানে যখন আমরা হচ্ছে রিপল ক্যারি অ্যাডার, এটাকে বলা হচ্ছে রিপল ক্যারি অ্যাডার। এই অ্যাডারটা দেখেন এখানে হচ্ছে মেইনলি আমাদের A0 থেকে an-1, অর্থাৎ দেখেন আমরা যদি এখানে 32 বিটের জন্য ডিজাইন করি, তাহলে A0 থেকে A31 পর্যন্ত এখানে গিয়েছে। তো A0 থেকে যদি হচ্ছে A31 পর্যন্ত যায়, তাহলে দেখেন প্রত্যেকটা অ্যাডার তার আগের যে অ্যাডারটা, এই অ্যাডারটা তার আগের অ্যাডারের ক্যারি আউটপুটের জন্য ওয়েট করতেছে। তাহলে দেখেন এরকম প্রতিটা যখন পরপর যাবে, তাহলে প্রত্যেকটা অ্যাডার তার আগের যে অ্যাডারটা তার আউটপুটের জন্য যে ওয়েট করে, তাহলে আমাদের যে ক্যালকুলেশনের টাইমটা লাগবে, সেটাকে যদি আমরা এইভাবে করি যে আমরা বিটে ভাগ করে নিলাম, অর্ধেক পরিমাণ বিট 32 বিটের জন্য দেখাচ্ছি, অর্ধেক পরিমাণ বিট আমরা এখানে কি করলাম, আমরা একটা অ্যাডারের আমরা এই অ্যাডারের মাধ্যমে হচ্ছে বের করলাম। এবং আমরা এখানে কি করলাম, বাকি 32টায় যদি জিরো সি ইন যদি জিরো হয়, তাহলে আমরা ক্যালকুলেট করে কি আসবে সেটাকে নিয়ে রাখলাম, এবং যদি সি ইন অন হয় তাহলে ক্যালকুলেট করে কি আসবে এটাকে নিয়ে রাখলাম। এবং দুইটাকে দিলাম কোথায়, দুইটাকে দিলাম একটা মাল্টিপ্লেক্সার। এই মাল্টিপ্লেক্সারটা কি 2x1 মাল্টিপ্লেক্সার। এবং এই মাল্টিপ্লেক্সারের সিলেক্টর হিসেবে আমরা কাকে দিচ্ছি, এই মাল্টিপ্লেক্সারের সিলেক্টর হিসেবে দিচ্ছি আমাদের যে ফার্স্ট হাফ ছিল, ফার্স্ট হাফ, এই ফার্স্ট হাফের যে ক্যারিটা সেটা সিলেক্টর। এখন দেখেন আমার এইটার ভ্যালু যদি জিরো হয়, এটার ভ্যালু সি ওয়ান বলতে কি এই আগেরটার থেকে আমরা যেটা পাচ্ছি, এটা যদি জিরো হয় তাহলে সিলেক্টরে জিরো যাবে। এটা যদি আমার জিরো পিন হয়, এটা যদি অন পিন হয়, তাহলে এইখানে দেখেন এটাকে সে আউটপুটে যাবে, এবং জিরোকে যেহেতু সিলেক্ট করছে এইটাই আমার সামে চলে যাবে। তাহলে খেয়াল করেন যে আমি অলরেডি এইটা যখন ক্যালকুলেট হয়েছে, প্যারালালি আমি এটাকে ক্যালকুলেট করে রাখছি, এইটা এবং এইটা দুইটাকে। দেখেন দুইটারই ইনপুট হচ্ছে এখানে সেম, এ এবং বি দুইটার ইনপুট সেম। তাহলে প্যারালালি যদি আমি হচ্ছে ক্যালকুলেট করে রাখি, তাহলে দেখা যাবে যে আমার এই মাল্টিপ্লেক্সারটা খুব ইজিলি উপরের হাফের থেকে যখন যে ক্যারি আউটপুটটা পাবে সেটাকে দিয়ে আমার হচ্ছে আউটপুটটা জেনারেট করতে পারবে। তাহলে দেখেন আমার এইখানে প্যারালালি যখন কাজ হচ্ছে, আমি অর্ধেক সময়ের মধ্যেই টোটাল ক্যালকুলেশনটা করে ফেলতে পারতেছি। বাট এখানে কি প্রত্যেকটা তার আগের অ্যাডারের জন্য ওয়েট করতেছে। ঠিক আছে, এই অ্যাডারটাকে বলে হচ্ছে
ফার্স্ট এরার। আচ্ছা, এটা গেল। এবার হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তো এএলইউ ডিজাইন এটা খুব ভালোভাবে হচ্ছে আপনাদের একটা মানে ডেডিকেটেড ভিডিও এর উপর দেওয়া আছে, লেকচার 4 এর উপর। এটা হচ্ছে দেখবেন যে এখানে দেখেন এ মাইনাস বি, এটা হচ্ছে বের করতে হবে। তো এ মাইনাস বি কে আমরা যখন বের করতে চাই তখন কি করি, এ মাইনাস বি বলতে আমরা বুঝি এ প্লাস বি ইনভার্স প্লাস ওয়ান। আচ্ছা, বি ইনভার্স প্লাস ওয়ান এটা কেন আসলো? আমরা যে কোনো একটা ভ্যালু ধরলাম এক্স, এক্স কে যখন আমরা নেগেটিভ করব ফার্স্টে কি করি, এস এর অনস কমপ্লিমেন্ট করি। অনস কমপ্লিমেন্ট, অনস কমপ্লিমেন্ট মানে কি, এক্স এর ভ্যালু যদি 0 1 0 1 হয় তো অনস কমপ্লিমেন্ট করলে আমরা পাই 1 0 1 0। তার সঙ্গে আমরা 1 যোগ করি, তাহলে 1 0 1 1, এটা আমার ভ্যালু আসে। তার মানে কি, আমার বি যেহেতু কমপ্লিমেন্ট করতেছি এবং আমরা অ্যাডারের মাধ্যমে এটাকে সলভ করতেছি, আমাদের হচ্ছে নেগেটিভ ভ্যালুটাকে যখন হচ্ছে আমরা মানে কোনো কিছুকে বিয়োগ করি মানে কি, আমরা এ মাইনাস বি করা মানে আমি এ প্লাস মাইনাস বি, এ থেকে এর সঙ্গে মাইনাস বি কে যোগ করতেছি, তার মানে কি এ মাইনাস বি। এখন মাইনাস বি আমি কিভাবে তৈরি করতে পারি, মাইনাস বি মানে ফার্স্ট হচ্ছে আমি বি কে ইনভার্ট করব, বি কে কমপ্লিমেন্ট করব, তার সঙ্গে কি করব, ওয়ান যোগ করব, টুস কমপ্লিমেন্ট। ওয়ান্স কমপ্লিমেন্ট করলে আমি বি কে ইনভার্ট করলাম, তার সঙ্গে আমি টুস কমপ্লিমেন্ট করলে এক যোগ করলাম। তো আমি সেটাই এখানে করছি। তো এখানে হচ্ছে দেখেন আমাদের এ এবং বি দুইটা ইনপুটে গেল। এখন এর যে ভ্যালুটা, এর ভ্যালুটাকে আমরা সরাসরি একটা অ্যাডারের মধ্যে পাঠালাম এবং এখানে হচ্ছে আমরা কি করলাম, যে আমাদের বি যে ইনপুটটা, সেই ইনপুটটাকে একটা মাল্টিপ্লেক্সারের মাধ্যমে পাঠালাম। কেন পাঠালাম? কারণ আমি যদি এ প্লাস বি করতে চাই তাহলে কি, এ প্লাস বি করতে চাইলে আমি নর্মালি হচ্ছে অ্যাডিশন করব। আমি যদি এ মাইনাস বি করতে চাই তখন হচ্ছে আমি সাবট্রাকশন করব। তাহলে দেখেন, আমি যদি সাবট্রাকশন করি তার মানে কি, আমি বি এর ভ্যালুটাকে কি করতে চাচ্ছি, এ মাইনাস এ প্লাস বি বার প্লাস ওয়ান, এটা করতে চাচ্ছি। তাহলে বি এর যে ভ্যালুটা পাবো সেটাকে আমি ইনভার্ট করতে চাচ্ছি। তাহলে দেখেন, আমার বি এর ভ্যালু যদি আমি মাইনাস করতে চাই তাহলে এইটা ইনভার্ট হয়ে এখান থেকে আসবে। এবার আমি বি এর ভ্যালুটাকে মাইনাস করতে চাই কি না চাই সেটা আমার কে সিগন্যাল দিবে, বি ইনভার্ট। বি ইনভার্টের ভ্যালু যদি আমি ওয়ান দেই তার মানে কি, আমি বি কে ইনভার্ট করতে চাচ্ছি, অর্থাৎ এখানে ভ্যালু ওয়ান আসবে, এখানেও ভ্যালু ওয়ান আসবে। এখানে ভ্যালু ওয়ান আসা মানে কি, এটা হচ্ছে আমার ক্যারি, তাহলে ক্যারি ওয়ান আসতেছে, তাহলে এখানে আমার অ্যাডারের মধ্যে ক্যারি ওয়ান আসতেছে। ঠিক একইভাবে আমার এই যে এ, এ সরাসরি অ্যাডারে আসতেছে, তাহলে এ আসলো প্লাস আমার এই ক্যারির ওয়ান আসলো এবং এখান থেকে সিলেক্ট করতেছে কাকে, এই ওয়ান কে। এই ওয়ান কে সিলেক্ট করা মানে কি, বি এর ভ্যালুটা এখানে আসতেছে, আসার পরে এইখানে ভ্যালু আসতেছে বি, এইখানে ভ্যালু আসতেছে বি বার। আমি যেহেতু ওয়ান দিয়েছি, এটা জিরো এটা ওয়ান, তার মানে আমার বি বার এর লাইনটা এর সঙ্গে সংযুক্ত হচ্ছে, অর্থাৎ এখানে আসছে বি বার। তাহলে এ প্লাস বি বার প্লাস ওয়ান, অর্থাৎ এই অ্যাডারটা সুন্দরভাবে আপনার এ মাইনাস বি অপারেশনটা কমপ্লিট করতেছে। তাহলে অ্যাডিশন বা সাবট্রাকশন যেটাই করি তার জন্য হচ্ছে আমি কি করব, জিরো। আচ্ছা, এটাতে আমি পরে আসতেছি। এবার দেখেন, এই একই ইনপুটটাকে আমরা আবার কি করছি, একই ইনপুটটাকে একটা অ্যান্ড গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি, একটা অর গেটের মধ্যে দিয়ে পাঠাচ্ছি। তো এই যে যে পার্টটুকু, এই পার্টটুকু হচ্ছে আমার লজিক্যাল অপারেশনটা করতেছে, যে সে অ্যান্ড করবে নাকি অর করবে। এবং এই যে যে পার্টটা, এই পার্টটা হচ্ছে আমার কি করতেছে, এই পার্টটা হচ্ছে আমার অ্যাডিশন না সাবট্রাকশন করবে, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেশনটা করতেছে। তো এই টোটালটা মিলে হচ্ছে আমার অ্যারিথমেটিক লজিক ইউনিটটা হচ্ছে। এবং এখানে একটা মাল্টিপ্লেক্সার দিয়েছি, এই মাল্টিপ্লেক্সারটার কাজ হচ্ছে যে এখান থেকে যে আউটপুটগুলো আসতেছে সেই আউটপুটগুলোর মধ্যে আমি কাকে সিলেক্ট করব, সেটাকে সিলেক্ট করে আমার মেইন আউটপুটে পাঠানো। এবার আমি কাকে সিলেক্ট করব সেটা কে করবে, আমার কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট থেকে যে সিগন্যালটা আসবে সেটার উপর বেস করে। আচ্ছা, এইখানে একটা দাগ দিয়ে 2 দেওয়া মানে আমার এখানে সিলেক্টর আছে মেইনলি দুইটা, একটা হচ্ছে S0 আর একটা হচ্ছে S1, দুইটা সিলেক্টর আছে। তো এখানে দাগ দিয়ে 3 দেওয়া থাকে তার মানে হচ্ছে এখানে তিনটা সিলেক্টর লাইন আছে, ঠিক আছে। ওকে, তো আমার কন্ট্রোল ইউনিট থেকে একটা সিগন্যাল পাঠাবে একে, যে অ্যাড করবে না সাবট্রাক্ট করবে নাকি অ্যান্ড করবে নাকি অর করবে। এবার আপনার কোশ্চেনে যদি থাকে, ধরেন আপনাকে কোনো একটা কোশ্চেন করা হলো, যে কোশ্চেনে থাকলো যে আপনি অ্যাডিশন করবেন, তার মানে কি, আপনার কন্ট্রোল ইউনিট থেকে শুধুমাত্র অ্যাড বা সাবট্রাক্ট করার জন্য, অর্থাৎ অ্যারিথমেটিক অপারেশনটা করার জন্য যেটা, সেই সিগন্যালটা শুধু যাবে, অর্থাৎ এই লাইনে শুধু আপনার 0 0 যাবে। যদি আপনাকে বলা হয় সাবট্রাক্ট করতে, তাও কি আপনি 0 0 যাবে। যদি বলা হয় যে অ্যান্ড অপারেশনটা করতে, তখন হচ্ছে আপনি 0 1 দিবেন। যদি 1 0, যদি বলে ওয়ার অপারেশন করতে, তাহলে শুধুমাত্র হচ্ছে আপনি
অন্য কোনো কিছু দিবেন না, আপনি এই লাইনের সবকিছু কেটে দিবেন, সবকিছু কেটে দিয়ে এখানে শুধু দিবেন যে 10, মানে কি অর অপারেশন করতে বলছে। এবং যখন অর অপারেশন করতে বলবে তখন কি আপনার এখানে কোনো কাজ আছে, এখানে কোনো কাজ নেই, অর্থাৎ এদিকে সে কোনো সিগন্যাল পাঠাবে না, এই টোটাল এই সিগন্যালটা এদিকে যাবে না, বি ইনভার্টে কোনো সিগন্যাল যাবে না। বাট যদি অ্যাড বা সাবট্রাক্ট করতে বলে তাহলে সে দেখবে অ্যাড করতে বলছে কিনা, যদি দেখে যে অ্যাড করতে বলছে, অ্যাডিশন যদি দেখে এ প্লাস বি করতে বলছে, তার মানে কন্ট্রোল ইউনিট থেকে এইদিকে যাবে 0, কারণ কি আমি কোনো কিছু ইনভার্ট করতে চাচ্ছি না। যদি 0 যায় তাহলে এখানে কত আছে, এখানে আছে 0, তার মানে এইটা 0, এইটা 0, এইটা যদি 0 হয় তাহলে বি এর যে ভ্যালুটা সেই ভ্যালুটাই যাবে, এবং এ থেকে এ যাবে, অর্থাৎ এই ভ্যালুটা সবকিছু নিচে যে হবে এ প্লাস বি। ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু খেয়াল করব। ঠিক আছে, আর যদি এন্ড বা অর করতে বলে, লজিক্যাল অপারেশন করতে বলে, তাহলে হচ্ছে আমরা এখানে আমার কন্ট্রোল ইউনিট থেকে বি ইনভার্টে কোনো সিগন্যাল যাবে না, আমার শুধুমাত্র আমার সিলেক্টরের কাছে সিগন্যালটা আসবে। ওকে, এখন হচ্ছে আমাদের রেজিস্টার। আচ্ছা, রেজিস্টার বানানোর জন্য আমাদের কি লাগে, ফ্লিপ ফ্লপ লাগে। এইগুলো আমি যেহেতু ডেডিকেটেড ভিডিও করেছি, সুতরাং এখানে ইন ডিটেলসে যাচ্ছি না, ওই ভিডিওটা দেখবেন যে আমরা ফ্লিপ ফ্লপ দিয়ে কিভাবে বানাইতে পারি, আমাদের শিফট রেজিস্টারটা কিভাবে তৈরি হয়, দেন হচ্ছে লেফট শিফট কিভাবে কাজ করে, রাইট শিফট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো একটু খুব ভালোভাবে দেখবেন। ওই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন, যেটা হচ্ছে শুধুমাত্র লেকচার 4 এর জন্য বানানো। ঠিক আছে, তো এইটাতে শুধু শুধু আমি সময় নষ্ট করতেছি না। ঠিক আছে, এভাবে লেফট শিফট রাইট শিফট কিভাবে কাজ করে এবং এই কম্বাইন্ড শিফট রেজিস্টারটা কিভাবে কাজ করে, এই জিনিসগুলো হচ্ছে আপনারা একটু দেখবেন। ওকে, আচ্ছা, এখন আপনাদের লেকচার 5। আচ্ছা, লেকচার 5টা মেইনলি আমাদের কম্পিউটার আর্কিটেকচারের মেইন ইন্ট্রোডাকশন, যেটা অর্থাৎ এখান থেকেই মেইনলি হচ্ছে আমরা আমাদের পড়াশোনাটা, আর্কিটেকচারের যে পড়াশোনা সেগুলো শুরু করছি। আগেও যেহেতু অলরেডি আমরা এলইউ ডিজাইন বা অন্য কিছু করে ফেলছি, তো এখানে হচ্ছে আমরা মেইনলি ইন্ট্রোডাকশনটা দিব। তো দেখেন, আর্কিটেকচার বলতে আমরা কি বুঝি, একটা বিল্ডিং কিভাবে ডিজাইন করা হয় বা যে কোনো একটা কিছু আর্কিটেক্ট অর্থাৎ তার ইনসাইডের ডিজাইনটা কেমন হয়। ঠিক আছে, তো এখানে যেমন হচ্ছে একটা লিভিং রুম তৈরি করছে, দেন হচ্ছে আমাদের বেডরুম তৈরি করছে, বাথরুম, কিচেন। ঠিক একইভাবে কম্পিউটারের মধ্যে কিভাবে জিনিসগুলো কাজ করে সেটা। তো হোয়াট ইজ কম্পিউটার আর্কিটেকচার, ডেফিনেশনটা কি, কম্পিউটার আর্কিটেকচার রেফার টু দোজ অ্যাট্রিবিউট অফ এ সিস্টেম ভিজিবল টু এ প্রোগ্রাম, অর put another way, those attributes that have a direct impact on the logical execution of a program. ঠিক আছে, আচ্ছা, তো এইখানে মেইনলি আমাদের মনে রাখতে হবে কি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে, কতগুলো রেজিস্টার আছে এবং মেমোরি অ্যাড্রেসিং স্কিমাটা। এটা হচ্ছে আমাদের মেইনলি কম্পিউটার আর্কিটেকচারের মূল ভিত্তি। তো এইটার জন্য আমাদের কি একটা দরকার হয়, ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার, আইএসএ, অর্থাৎ আমাদের যে ইনস্ট্রাকশনসটা দেওয়া হচ্ছে সেটার যে আর্কিটেকচারটা সেটার উপর বেস করে মেইনলি এটা তৈরি। তো আইএসএটা কি, an abstract interface between the hardware and the lowest level software of a machine that encompasses all the information necessary to write a machine language program that will run correctly. তো এটা কি করতেছে, ইনক্লুডিং দ্য ইনস্ট্রাকশনস, রেজিস্টার, মেমোরি অ্যাক্সেস, আইও অ্যান্ড সো অন, অর্থাৎ আমাদের টোটাল সবকিছুর মধ্যে আমাদের একটা ইন্টিগ্রেশন ঘটাচ্ছে, যে কোনটার পর কোন কাজটা হবে, কি হবে না হবে এগুলো। এছাড়া লাগে হচ্ছে মাইক্রো আর্কিটেকচার, যেটা হচ্ছে আমার আইএসও কিভাবে হচ্ছে কাজ করবে হার্ডওয়্যারের সঙ্গে, এবং আমাদের কিছু সিপিইউ, মেমোরি এবং হচ্ছে আইও ডিভাইসেস এর মধ্যে আসে। আচ্ছা, তো এটার জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ডেটা পাথ। আচ্ছা, ডেটা পাথ জিনিসটা কি, ডেটা পাথটাকে আমরা হচ্ছে বলে থাকি বাস। ঠিক আছে, তো ডেটা পাথ জিনিসটা কি, যে আপনি আপনার কম্পিউটারের মধ্যে যে কাজগুলো হচ্ছে বা আপনার একটা কম্পিউটার তার সিস্টেমের মধ্যে যে কাজগুলো করতেছে তার বিভিন্ন ডেটা আদান প্রদান করা লাগে। তো এই ডেটাগুলো আদান প্রদান করার জন্য ধরেন এইটা আমরা ধরে নিলাম যে পিসি, এই প্রোগ্রাম কাউন্টার, তো এখান থেকে হচ্ছে আমার আইআর এ একটা ডেটা পাঠাবে। তো এই ডেটা পাঠানোর জন্য সে একটা পাথ ইউজ করবে। কালার সিলেক্ট হচ্ছে না কেন, হয়েছে। আচ্ছা, ধরেন আমার এ থেকে একটা ডেটা বি তে যাবে, তো এইটা যাওয়ার জন্য সে এই পাথটাকে ইউজ করবে। ঠিক একই সময় মনে করেন সি থেকে একটা ডেটা ডি তে যাইতেছে, তাহলে কি এটা ওভারল্যাপ করে গেল না,
এই প্রবলেমগুলো হচ্ছে আমাদের সলভ করতে হবে যে এবং আমরা যাতে প্যারালালি ডেটা পাঠাইতে পারি। যদি আমাদের হচ্ছে আলাদা আলাদা পাথ থাকতো তাহলে আমরা আলাদাভাবে পাঠাইতে পারতাম। তো ডেটা পাথ ইজ এ কালেকশন অফ ফাংশনাল ইউনিট সাচ as the arithmetic logic unit or multiplier sorry multipliers that perform data processing operator. It is a central part of many central processing unit along with the control unit, with largely regulates interconnection between the data path and the data itself, usually stored in the register or main memory. তো এখানে হচ্ছে কোথায় কি সেভ থাকতেছে এবং কোথা থেকে কিভাবে যাচ্ছে ডেটাগুলো। দ্য উইথ অফ দ্য বাস ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম মেমোরি কনফিগারেশন। দেখেন আপনার বাসের উইথ যত হবে, অর্থাৎ যতগুলো হচ্ছে সিঙ্গেল ডেটা লাইন আপনি নিতে পারবেন, তত বেশি পরিমাণ বিট আপনি এট এ টাইমে সেন্ড করতে পারবেন। ঠিক আছে, তো এখানে ক্লাসেস অফ কম্পিউটার্স। তো এখানে আমাদের ডেটা পাতে পরে আমাদের কম্পিউটারের কিছু ক্লাসেসে আমরা ভাগ করি, যেমন হচ্ছে আমাদের ডেস্কটপ কম্পিউটার, সার্ভার কম্পিউটার এবং এমবেডেড কম্পিউটার। তো আমাদের এই যে ডেস্কটপ কম্পিউটার, এর মধ্যে আছে আমাদের জেনারেল পারপাস কম্পিউটার, তো জেনারেল পারপাস কম্পিউটারের মধ্যে হচ্ছে ভ্যারাইটি অফ সফটওয়্যার থাকে, সাবজেক্ট টু কস্ট এবং পারফরমেন্স। এই জিনিসগুলো হচ্ছে আমরা অলরেডি আর কি ক্লাসে পড়ে ফেলছি, আমাদের যেগুলো পরবর্তী লেকচারে আছে। সার্ভার কম্পিউটারগুলো হচ্ছে নেটওয়ার্ক বেসড, এগুলো হাই ক্যাপাসিটি থাকে। এন্ড হচ্ছে এমবেডেড কম্পিউটার, যেটা হচ্ছে কম্পোনেন্টগুলো হিডেন থাকে, যেমন হচ্ছে আমাদের এটিএম বুথের মধ্যে আমরা শুধুমাত্র একটা পার্টিকুলার কাজের জন্য হচ্ছে এটিএম বুথটাকে ইউজ করি, যে টাকা উইথড্র বা সিআরএম মেশিনের মধ্যে আমরা টাকা জমা দিতে পারি। বাট ওর মধ্যে একটা পূর্ণাঙ্গ কম্পিউটার থাকে যে একটা পার্টিকুলার কাজের জন্য এটাকে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে এমবেডেড কম্পিউটার। তো আন্ডারস্ট্যান্ডিং পারফরমেন্স, তো পারফরমেন্সটাকে বোঝার জন্য আমাদের বিভিন্ন অ্যালগোরিদমস আছে, দেন আমাদের বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, আর্কিটেকচার ইত্যাদি থাকে। এছাড়া হচ্ছে আমাদের কিছু হচ্ছে প্রসেসর এবং হচ্ছে মেমোরি সিস্টেম থাকে, আইও সিস্টেম থাকে, যেমন হচ্ছে আমাদের আইও সিস্টেমের মধ্যে আমাদের ওএস মানে অপারেটিং সিস্টেমটা হচ্ছে আইও সিস্টেমটাকে কন্ট্রোল করে থাকে। ঠিক আছে, এগুলো আমরা হচ্ছে পড়ছি সবই। তো আমাদের প্রোগ্রামের মধ্যে মেইনলি কিভাবে কাজটা হয় দেখেন, এইটা হচ্ছে আপনার একদম হার্ডওয়্যার। তো হার্ডওয়্যার থেকে আপনি আপনার সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে হচ্ছে আপনি বিভিন্ন অ্যাপ্লিকেশনকে অ্যাক্সেস করেন। মনে করেন যে আপনি একটা হচ্ছে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড এটা চালাচ্ছেন। তো মাইক্রোসফট ওয়ার্ডটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এবার এই ওয়ার্ডে আপনি যা কিছু লিখতেছেন, আপনি একটা কিবোর্ডের মাধ্যমে লিখতেছেন, অর্থাৎ কিবোর্ড একটা হার্ডওয়্যার ডিভাইস, ইনপুট ডিভাইস, যেটার মাধ্যমে আপনি একটা যে ইনপুট দিচ্ছেন এটা কোনো একটা হার্ডওয়্যারে যাচ্ছে। যাওয়ার পরে সেটা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন। এবার ওই হার্ডওয়্যারে যে যাচ্ছে বা সেটাকে দেখতে পাচ্ছেন, সেটার জন্য যে কাজটা করে আপনার অপারেটিং সিস্টেম ওএস, সে হচ্ছে কি করে এই হার্ডওয়্যারের সঙ্গে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যারের একটা কোলাবোরেশন ঘটায় দেয়। আর ওই হার্ডওয়্যারটা হচ্ছে আপনার সেই মাইক্রো প্রসেসর বা র্যাম, যেখানে হচ্ছে আপনি কিবোর্ড দিয়ে ইনপুটটা দিয়েছিলেন, যেটা ওখানে আসছে। এবং এর মধ্যে আরো কিছু কিবোর্ড আপনার আইও কন্ট্রোলার থাকে বা যে জিনিসগুলো থাকে, আমরা এই জিনিসগুলো দেখছি অলরেডি। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে এখানে হচ্ছে মেইনলি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোড লেখা থাকে। দেন হচ্ছে সিস্টেম সফটওয়্যার এটা কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোডকে হচ্ছে মেশিন কোডে কনভার্ট করে দেয়। এবং অপারেটিং সিস্টেম এটা কি করে, যে আপনার ইনপুট আউটপুটকে হ্যান্ডেল করে, একটু আগে যেটা বললাম যে ইনপুট যেটা আসতেছে এটা আপনার অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করবে। দেন হচ্ছে ম্যানেজিং মেমোরি অ্যান্ড স্টোরেজ, দেন হচ্ছে বিভিন্ন টাস্ক শিডিউলিং করে। যেমন ধরেন আপনার হচ্ছে 5টা কাজ আছে, তো এর মধ্যে কোন কাজটা আপনার কম্পিউটারের জন্য ইম্পর্টেন্ট, যে টাস্কগুলো তাকে দেওয়া হয়েছে কোনটা সে আগে শেষ করবে কোনটা পরে শেষ করবে, সেই জিনিসগুলো হচ্ছে সে আপনার শিডিউলিং অ্যালগোরিদমের মাধ্যমে হচ্ছে অপারেটিং সিস্টেম সেটাকে দেখে। একইভাবে হচ্ছে শেয়ারিং রিসোর্সেস, ধরেন আপনার কাছে হচ্ছে 4 জিবি র্যাম আছে, তো কতটুকু র্যাম কোন প্রোগ্রাম রান করার জন্য প্রয়োজন হবে বা কোন প্রোগ্রামের জন্য কতটুকু র্যামকে সে অ্যালোকেট করবে, সেটাও আপনার অপারেটিং সিস্টেম মেনটেন করে। এছাড়া হার্ডওয়্যার লেভেলে যে আছে আমাদের বিভিন্ন প্রসেসর, মেমোরি, আইও কন্ট্রোলার। তো আপনার এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার, এই সমস্ত সফটওয়্যার এই সফটওয়্যারগুলো হার্ডওয়্যারের সাথে কমিউনিকেট করেই হচ্ছে আপনার এই অপারেটিং সিস্টেমের মাধ্যমে। আচ্ছা, দেখেন এখানে যদি আমরা দেখি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে একটা কোড লেখা হয়েছে সিতে। এবার কম্পাইলারের মাধ্যমে সেই কোডটাকে মিপস হচ্ছে একটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, মানে এটা মিপসের জন্য সেটাকে রেডি করে দিয়েছে, এবং অ্যাসেম্বলার সেই কোডটাকে কি করতেছে, সম্পূর্ণ বাইনারিতে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, তো এখানে দেখেন লেভেল অফ অ্যাবস্ট্রাকশন ক্লোজার টু দ্য প্রবলেম ডোমেইন। দেখেন এইখানে আপনি যে ইয়েটা লিখছিলেন, এই সিতে যে প্রবলেমটা লেখা আছে, এটা দেখে কিন্তু আমরা সহজে বুঝতে পারতেছি। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে এটা হচ্ছে আমরা মাইক্রোপ্রসেসরের মধ্যেও দেখবো যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যে সে হচ্ছে এটাকে কি করতেছে, যে
সেই অ্যাসেম্বলি কোডে আর কি কম্পাইল করে কনভার্ট করে দিচ্ছে। দেখেন টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশন অফ ইনস্ট্রাকশনস, অর্থাৎ যে ইনস্ট্রাকশনস গুলো আপনি দিয়েছেন সেটা তো কম্পিউটারে বুঝতে হবে, তো এটাকে একটা টেক্সচুয়াল রিপ্রেজেন্টেশনে কনভার্ট করে। এবার এই যে যেটা কনভার্ট করলো সেটাকে হচ্ছে বাইনারি ডিজিট বা বাইট কোড বলা হয়, বা হচ্ছে আপনার এনকোড করে। অর্থাৎ এই যে কি করে, এই এই যে আপনার বাইনারি ডিজিটে সে হচ্ছে এটাকে কনভার্ট করে দেয়, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আপনার যদি লেভেল অফ প্রোগ্রাম কোড বলা হয়, তাহলে হচ্ছে আপনি এইভাবে লেভেল ওয়াইজ দেখাই দিবেন যে একটা কোড কিভাবে হচ্ছে আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট হচ্ছে, এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কিভাবে হচ্ছে অ্যাসেম্বলার সেটাকে বাইনারি বা মেশিন কোডে কনভার্ট করে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা অ্যানাটমি অফ এ কম্পিউটার দেওয়া আছে, যে এখানে একটা আউটপুট ডিভাইস থাকে, একটা ইনপুট ডিভাইস থাকে, আমাদের নেটওয়ার্ক ক্যাবেল এখানে কানেক্টেড আছে, এবং হচ্ছে আমাদের একটা ইনপুট ডিভাইস, যেমন এই যে কিবোর্ড মাউস, এটা হচ্ছে আমার ইনপুট ডিভাইস। ওকে, আচ্ছা। তো এখানে দেখেন এটা খুবই সুন্দরভাবে হচ্ছে আপনারা ক্লাসে দেখছিলেন যে কম্পোনেন্ট অফ এ কম্পিউটার আর্কিটেকচার, এটাকে হচ্ছে আমরা কিভাবে দেখতে পারি। তো দেখেন আমাদের প্রসেসর বা সিপিইউ থাকে, এই সিপিইউর মধ্যে হচ্ছে আমাদের মেইনলি কন্ট্রোল ইউনিট থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে, রেজিস্টার থাকে। তো দেখেন এই কম্পাইল হওয়ার পরে যে কোডগুলো আপনি পেয়েছেন, এই যে আপনার র কোডটা ছিল, সেটা কম্পাইল হওয়ার পরে কম্পিউটারের প্রসেস করার মতো করে যে হচ্ছে আপনি মেশিন কোডটা পেয়েছিলেন, সেই কোডটা অ্যাজ এ ইনপুট হিসেবে আপনার কোথায় যাচ্ছে, কম্পিউটারের মধ্যে যাচ্ছে। যাওয়ার পরে এবার কন্ট্রোল ইউনিট দেখেন এই যে একটা অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এ কি করতেছে, কাকে যাইতে দিবে কাকে দিবে না, এই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছে একটা মানুষ আর কি, একটা সিম্বলিক ইয়েতে দেওয়া আছে, মানে মানুষটা বলতে হচ্ছে একটা সিম্বলিক ইয়ে বোঝানো হয়েছে যে কন্ট্রোলার কি করে আসলে। তো মেইনলি হচ্ছে কন্ট্রোলার কি করতেছে, যে ডেটাগুলো আসতেছে কোন ডেটাটাকে, ডেটা পাথটা কি, ডেটা পাথ হচ্ছে আমার সেই বাস, যে বাসে কোনটাকে যাইতে দিবে কোনটাকে যাইতে দিবে না, কোন ডেটার কি কাজ, এইগুলো হচ্ছে কি করতেছে, আপনার কন্ট্রোল ইউনিট করতেছে, এটা প্রসেসরের মধ্যে। এবার কি হচ্ছে, এই যে কন্ট্রোল ইউনিট যে কাজগুলো করতেছে, আপনার অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে এটার উপর বেস করে হচ্ছে সে কি করতেছে, যে সে হচ্ছে সেটার উপর যে লজিক গুলা ইয়ে করতেছে বা অ্যারিথমেটিক অপারেশন গুলো করতেছে, দেন হচ্ছে একটা আউটপুট সেখান থেকে বের হচ্ছে, ঠিক আছে। তো এই আউটপুটটা কি হচ্ছে, এই যে মেমোরি। এবার দেখেন ইনপুটটা আসতেছে কোথায়, মেইন মেমোরিতে, এই যে মেমোরি, এবং মেইন মেমোরির সঙ্গে কমিউনিকেট করতেছে কে, প্রসেসর। তো আপনার মাইক্রোপ্রসেসর অলওয়েজ আপনার মেইন মেমোরির সঙ্গে কমিউনিকেট করবে, সে সেকেন্ডারি বা অন্য কোনো মেমোরির সঙ্গে কমিউনিকেট করতে পারবে না, ঠিক আছে। এটাই। তো মেমোরিটা কি, মেমোরির মধ্যে আছে ক্যাশ, র্যাম, রম। তো এই র্যামটা হচ্ছে মেইন মেমোরি, আর ক্যাশটা কি করে, ক্যাশটা হচ্ছে একটা স্মল সাইজের মেমোরি, যেটা হচ্ছে আপনার মেইন মেমোরি এবং মাইক্রোপ্রসেসরের মধ্যে থাকে। আর রম হচ্ছে পার্মানেন্ট মেমোরি, মানে রিড অনলি মেমোরি বলা হয় এটাকে। আচ্ছা, এরপর আমাদের ইনপুট আউটপুট ডিভাইস আছে, যেমন ডিসপ্লে, কিবোর্ড, মাউস, স্টোরেজ ডিভাইস, হার্ড ডিস্ক, সিডি, ফ্ল্যাশ ড্রাইভ, আর নেটওয়ার্ক ড্রাইভ গুলো, যেমন আপনার মডেম হইতে পারে, ল্যান কার্ড হইতে পারে। তো এইগুলো কি করে, এগুলো হচ্ছে আপনার বিভিন্ন নেটওয়ার্কিং এর যে অ্যাক্সেস গুলো সেটা হচ্ছে দেয়, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো এইখানে আমাদের এইটুকুই ছিল, যে এখানে কে কিভাবে কাজ করতেছে না করতেছে, ঠিক আছে। ওকে, দেন হচ্ছে আমরা লেকচার 6 এ যাই। এখানে হচ্ছে কম্পিউটার অ্যাবস্ট্রাকশনস টেকনোলজি, এটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করছিলাম। তো এইখানে দেখেন, এখানে হচ্ছে কি হয়েছে, যে আমাদের সিস্টেম ইউনিটটা কাকে বলে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন, সিস্টেম ইউনিট কাকে বলা হচ্ছে। তো সিস্টেম ইউনিটকে আমরা নর্মালি হচ্ছে মানে সিপিইউ বলে ডাকি, যে কম্পিউটারে দেখেন এই যে এটাকে আমরা বলি সিপিইউ, তো এটার অ্যাকচুয়াল নাম সিপিইউ না, এটার নাম হচ্ছে সিস্টেম ইউনিট। তো দেখেন সিস্টেম ইউনিট মে বি ডিফাইন অ্যাজ ফলোস। তো আমরা এটাকে নরমালি ডাকা হচ্ছে, মানে আমরা বলি তো সিপিইউ, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে কম্পিউটার চ্যাসিস বা টাওয়ার সিস্টেম ইউনিট, বেস ইউনিট, অর সিম্পলি কেস, কিন্তু আমরা ইনকারেক্টলি ডাকি সিপিইউ বা হার্ড ড্রাইভ, এইসব বিভিন্ন নামে ডেকে থাকি, ঠিক আছে। তো সিস্টেম ইউনিট ইজ দ্য পার্ট অফ এ কম্পিউটার দ্যাট হাউসেস দ্য প্রাইমারি device that perform the operations and produce result for complex calculation. It includes the motherboard, CPU, RAM and other components as well as the case in which these devices are housed. মানে আপনার দেখেন সিপিইউ বলতে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, র্যাম, দেন হচ্ছে আপনার মাদারবোর্ড, হার্ড ডিস্ক, এই সব জিনিসগুলো যে যার মধ্যে হচ্ছে থাকে, সেটাকে বলা হচ্ছে মেইনলি সিস্টেম ইউনিট, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের একটা মাদারবোর্ড। তো মাদারবোর্ডের মধ্যে হচ্ছে এইটা আমাদের র্যাম স্লট, দেন হচ্ছে এটা আমাদের, এখানে আমরা প্রসেসরটাকে কানেক্ট করি, এটাকে আমরা পাওয়ার কানেকশন দিই। এখানে হচ্ছে আমাদের
সাটা যে পোর্টগুলো আর কি, যেমন হার্ড ডিস্ক বা হচ্ছে ডিভিডি রম এগুলোকে কানেক্ট করি। দেন এইখানে আমাদের ইনপুট আউটপুট পোর্টগুলো থাকে, এগুলো নিয়ে হচ্ছে ইন ডিটেলস অনেকবারই আলোচনা করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো সিপিইউটা হচ্ছে আমাদের কি সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা হচ্ছে মেইনলি ব্রেন, ঠিক আছে, ডিরেক্টেড বাই ব্রেন, ঠিক আছে, এটাকে কম্পিউটারের ব্রেন বলা হয়। আচ্ছা, যাই হোক, তো সিপিইউ এর মধ্যে থাকে হচ্ছে আমাদের কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কি কাজ করে? কন্ট্রোল ইউনিট কন্ট্রোলস ওভার দ্য অপারেশন অফ এ কম্পিউটার। দেন অ্যারিথমেটিক লজিক ইউনিট হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন গুলো করে, লজিক্যাল অপারেশন গুলো করে। আমরা এলইউ ডিজাইন করে দেখছি। ক্যাশ মেমোরি থাকে, এটা কোথায় থাকে? এটা হচ্ছে র্যাম এবং সিপিইউ এর মাঝে থাকে। রেজিস্টারটা কোথায় থাকে? রেজিস্টার স্পেশাল পারপোজ হাই স্পিড সিঙ্গেল স্টোরেজ লোকেশন, এটা কি সিঙ্গেল স্টোরেজ লোকেশন, এগুলো একটু খেয়াল রাখতে হবে। বাসেস কি এ গ্রুপ অফ ইলেকট্রিক্যাল কন্ডাক্টর দ্যাট ক্যারি কম্পোনেন্টস। তো আমরা বাসেস তো অলরেডি দেখে আসছি, ডেটা পাথ, ঠিক আছে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমাদের একটা এএমডি বার্সেলোনা 4 কোর প্রসেসর দেওয়া আছে। তো 4 কোর, দেখেন আপনার একটা কোরের মধ্যে যে কাজ হয়েছে 4 কোর প্রসেসর যদি বলা হয় তাহলে হচ্ছে 4টা কোরের মধ্যে সেম জিনিস থাকবে। এবং আপনার যদি হচ্ছে 4টা কোর মানে কমপ্লিট করতে বলা হয়, যে এএমডি বার্সেলোনা প্রসেসরকে কমপ্লিট করতে, তখন হচ্ছে আপনার কি করতে হবে, যে এই যে যত যে 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 জিনিসগুলো হচ্ছে আপনার একটা কোরের মধ্যে আছে সেটা বাকি সব কোরের মধ্যে যাবে, ঠিক আছে। সেম জিনিসটাই সব কোরের মধ্যে হচ্ছে যাবে। ওকে, তো এখানে হচ্ছে পারফরমেন্স অফ সিপিইউ। তো এর মধ্যে হচ্ছে আপনি সিপিইউ এর পারফরমেন্স কিভাবে মেজার করে, যেমন সে রেজিস্টার সাইজ কোনটার বেশি কোনটার কম, ইনস্ট্রাকশন সেট কার বেশি কার কম, ক্লক স্পিডটা কেমন, এগুলোর উপর ডিপেন্ড করে মেইনলি হচ্ছে কোন সিপিইউটা ভালো কোনটা খারাপ, ঠিক আছে। আমাদের এর পরের লেকচারে হচ্ছে আমাদের ম্যাথ আছে। তো এখানে হচ্ছে হাউ সিপিইউ এক্সিকিউট এন্ড ইনস্ট্রাকশনস, এটা খুবই ইম্পর্টেন্ট যে কিভাবে ইনস্ট্রাকশনসটাকে হচ্ছে সে করতেছে। ফার্স্টে কি করতেছে, ইনস্ট্রাকশন স্পেস, যে কাজগুলো করতে হবে সেটাকে সে ফেস করতেছে। দেন হচ্ছে ইন্টারপ্রেট দ্য ইনস্ট্রাকশন, সে কি করতেছে, যে এই যে যেটাকে ফেস করে নিয়ে আসলো সেটাকে হচ্ছে ইন্টারপ্রেট করতেছে, যে এটা হচ্ছে ইন্টারপ্রেট অর ডিকোড, ঠিক আছে। তো আপনার যদি বলা হয় ডিকোড করা হয় কোন স্টেজে, তখন বলবেন যে সেকেন্ড স্টেজে, যেটা হচ্ছে ইন্টারপ্রেট দ্য ইনস্ট্রাকশন। দেন হচ্ছে ডেটা ফেস, যে ডেটাগুলো লাগবে সেটাকে ফেস করে নিয়ে আসতে, ফাইনালি হচ্ছে এক্সিকিউট করতেছে। তো দেখেন এক্সিকিউটটা করতেছে এএলইউ, বাট এই তিনটা পার্ট কে করতেছে? এই তিনটা পার্ট কন্ট্রোল ইউনিট করতেছে, ঠিক আছে। এবং এই কিভাবে করে এটাকে আপনার একদম পুরো সিরিয়ালি লিখতে হবে। যেমন এই যে আপনার হচ্ছে এইখান থেকে আপনার মেইনলি স্টার্ট হচ্ছে, এটা লিখবেন, এটা হচ্ছে আপনার 1 নাম্বার, সরি বাংলায় লিখে ফেলছি, এটা হচ্ছে আপনার 1 নাম্বার, দেন এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, 4 নাম্বার। এবং যদি বলে একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে, তাহলে ধরেন আপনি হচ্ছে একটা ইনপুট, আপনি কোনো একটা অপারেশন করতে বলছেন কম্পিউটারকে এ প্লাস বি, এইটা করার জন্য সে হচ্ছে ফেসড ইনস্ট্রাকশন। তো এ প্লাস বি করার জন্য কি লাগবে, সেই ইনস্ট্রাকশনটাকে ফেস করলো, দেন এটাকে ডিকোড করলো, এটা করার জন্য কি লাগবে। এবার হচ্ছে আপনি কি করবে, রিড অ্যাড্রেস ফ্রম মেমোরি, মানে এই যে যে অপারেশনটা, যে জিনিসটা আমাদের এখানে বলা আছে, যে আমাদের হচ্ছে ডেটা ফেস, মানে যে ডেটাগুলো লাগবে এটা, অর্থাৎ হচ্ছে মেমোরি থেকে ডেটাকে ফেস করে নিয়ে আসবে, ফাইনাল হচ্ছে এটাকে এক্সিকিউট করবে, অর্থাৎ এ প্লাস বি এলইউ সেই অপারেশনটাকে কন্টিনিউ করবে। এখানে হচ্ছে আমাদের কিছু বেসিক পার্ট দেওয়া আছে, যে কোনটার কি কাজ, কোথায় পাওয়ার সাপ্লাই থাকে, কোথায় হার্ড ড্রাইভ থাকে, কোনটা ইয়ে। তো এই জিনিসগুলো আপনাদের এখানে মার্ক করে দেওয়া আছে এবং আপনাদের ক্লাসেও দেখানো হয়েছিল। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কিছু বেসিক পার্টস আছে ল্যাপটপের, কোথায় কি থাকে, যেমন প্রত্যেকটা জিনিসই মার্ক করে দেখানো আছে, এবং র্যামটা কেমন দেখতে, সিমস ব্যাটারি কি, ঠিক আছে, এই জিনিসগুলো আপনাদের দেখানো হয়েছে। আচ্ছা, তো এটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে যদি আপনাদের বেসিক কম্পোনেন্ট বলে তো আপনি হচ্ছে এই মডেলটা আঁকবেন, ঠিক আছে। বেসিক কম্পোনেন্ট যে সিপিইউ ক্যাশ, এটা বাসের মাধ্যমে আইও কন্ট্রোলার আইও ডিভাইস এবং হচ্ছে মেমোরির সঙ্গে ইয়ে করতেছে। বাট আপনাকে যদি বলে যে কম্পোনেন্ট অফ এ কম্পিউটার, ঠিক আছে, আপনার ডিটেল উল্লেখ থাকলো না, ডিটেল উল্লেখ না থাকলেও আপনি হচ্ছে এই যে যেটা আছে কম্পোনেন্টস অফ এ কম্পিউটার আর্কিটেকচার, এইটা আঁকবেন। শুধুমাত্র একটা জিনিস খেয়াল করবেন, যে আপনার যদি বলা থাকে যে বেসিক কম্পোনেন্টস যদি ডিজাইন করতে বলে, তাহলে হচ্ছে আপনি এই ডিজাইনটা আঁকবেন। বাট আপনাকে যদি বলা হয় যে কম্পোনেন্টস অফ এ কম্পিউটার আর্কিটেকচার বা কম্পোনেন্টস অফ এ কম্পিউটার, এইটাকে যদি হচ্ছে আপনার ডিজাইন করতে বলে, বা এই ডায়াগ্রামটাকে যদি হচ্ছে আপনার ড্র করতে বলে, তাহলে হচ্ছে আপনি এই ডায়াগ্রামটা আঁকবেন, ঠিক আছে। আহ আচ্ছা, তো দেখেন এখানে যদি আমাদের কথার কথা, যে এখানে যদি বলা থাকে যে আপনার মনে করেন কিবোর্ড থেকে আপনি হচ্ছে এ ইনপুট দিতে চাচ্ছেন, এখন আপনাকে বলা হইলো যে আপনি হচ্ছে কিবোর্ড থেকে এ ইনপুট দিবেন, এবং হচ্ছে এই কাজটা আপনার কম্পিউটার কি করবে, ঠিক আছে, কম্পিউটার কিভাবে এই ইনপুটটাকে প্রসেস করবে, এবং এই ইনপুট দিয়ে আপনি এটাকে হচ্ছে ধরেন, বা আপনি মাউস দিয়ে হচ্ছে কোনো একটা ক্লিক দিচ্ছেন, সেই ক্লিকটা মনিটরে কিভাবে দেখাবে, আপনি ইনপুট দিলেন সেই এটাকে কিভাবে মনিটরে দেখাবে। তার মানে কি,
আপনার এই যে এটাকে ইনপুট দিচ্ছেন সেই অথবা আপনার হার্ড ডিস্কের মধ্যে মনে করেন সি সেভ করা আছে, তো এই সিটাকে কিভাবে হচ্ছে মনিটরে শো করবে। তো এইটার জন্য ধরেন আমি এটা দিয়ে উদাহরণ দিই, আপনি কিবোর্ড থেকে এ কে ইনপুট দিবেন, মাউস থেকে আপনি হচ্ছে মাউস পয়েন্টারটা নড়াচ্ছেন, তো সেটা কি করবে, সে এই মাউস থেকে একটা সিগন্যাল হচ্ছে অ্যাড্রেস বাসে দিয়ে দিবে, ঠিক একই সময় ডেটা বাসে যে ডেটাটাকে আপনি পাঠাইতে চাচ্ছেন সেই ডেটাটাকে ডেটা বাসে দিয়ে দেবে। ধরেন এই এ এখন ডেটা বাসের মধ্যে আছে এবং কিবোর্ড কিছু একটা, ধরেন আমি কিবোর্ডের এটাই বলি যে এ এখন ডেটা বাসের মধ্যে আছে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল বাসে বলেছে যে এ হচ্ছে আমার এখন ডেটা বাসে আছে এবং কিবোর্ড থেকে কোনো একটা ইনপুট দিতে যাচ্ছে। এখন এই যে ইনপুটটা দিতে চাচ্ছে এইটা কার কাছে আসবে, এই কন্ট্রোল ইউনিটের কাছে, এই পাব দিয়ে আসবে কন্ট্রোল ইউনিটের কাছে, এসে বলবে এসে একটা সিগন্যাল দিবে যে কিবোর্ড থেকে কোনো একটা ইনপুট দিতে যাচ্ছে যে ডেটা বাসে আছে। এখন কন্ট্রোল ইউনিট কি করবে, এইটার মাধ্যমে সে র্যামকে সিগন্যাল পাঠাবে যে যেটা আছে তুমি সেটাকে রিসিভ করো, এই সিপিইউ এটাকে পাঠাবে। এবার ডেটা বাস থেকে র্যামের মধ্যে এসে স্টোর হবে, দেন র্যাম থেকে এটা আবার বেরিয়ে তখন কি হবে, তখন এই সিপিইউর কাছে যাবে। সিপিইউর কাছে যাওয়ার পরে দেন হচ্ছে অ্যাড্রেস এবং কন্ট্রোল বাস এর মাধ্যমে কি বলবে যে এই কিবোর্ডকে বলবে যে আমি সিগন্যালগুলো, কিবোর্ডকে তো বলবে না, এখানে হচ্ছে আইও কন্ট্রোলার থাকে, ঠিক আছে, আইও কন্ট্রোলারকে বলবে। আচ্ছা, এই যে যেটা বললাম, আপনি ধরেন এই ডিজাইনটা ড্র করলেন, ড্র করার পরে এই যে কথাগুলো বলা হলো বা ক্লাসে ইন ডিটেলসে যেভাবে বলা হয়েছে ওইটাকে হচ্ছে আপনি সুন্দর করে স্টেপ বাই স্টেপ ওইটাকে লিখে দেবেন। এবার দেখেন এই এটা তো স্টোর করা আছে র্যামে, তো এটাকে যদি এখন আপনার মনিটরের মধ্যে ডিসপ্লে করতে বললে তার মানে কি, এই এটা এখন র্যাম থেকে ডেটা বাসে পাঠাবে এবং কি বলবে, এই কন্ট্রোল ইউনিট তখন এই অ্যাড্রেস বাসকে একটা সিগন্যাল পাঠাবে মনিটরকে, যে মনিটরে যে ডেটা বাসে যে ডেটা আছে সেটাকে শো করতে, তাহলে এই ডেটা বাস থেকে ডেটাটা এসে মনিটরের মধ্যে আসবে এবং সেটাকে শো করে দিবে, ঠিক আছে। তো এই স্টেপগুলা যে ইন ডিটেলস যেভাবে বলছি ওইভাবে স্টেপ বাই স্টেপ আপনি হচ্ছে করতে পারেন যে স্টেপ স্টেপ 1 এ কি হচ্ছে, কিবোর্ডে এ প্রেস করা হয়েছে, স্টেপ 2 এই এটা আপনার ডেটা বাসে পাঠানো হয়েছে এবং একই সাথে এ কিবোর্ডে যে এ প্রেস করা হয়েছে সে এটা হচ্ছে আপনার অ্যাড্রেস এবং কন্ট্রোল বাসের মধ্যে একটা সিগন্যাল অ্যাড্রেস এবং কন্ট্রোল বাসের মাধ্যমে কন্ট্রোল ইউনিটকে পাঠানো হয়েছে। স্টেপ 3 তে কি হবে, স্টেপ 3 তে এই ডেটাটা র্যামে আসবে। স্টেপ 4 এ কি হবে, স্টেপ 4 এ হচ্ছে র্যাম থেকে ডেটাটা হচ্ছে আপনার সিপিইউ এর কাছে আসবে। এবার সেটাকে যদি হচ্ছে আপনার মনিটরে পাঠাইতে বলে তাহলে হচ্ছে কি করবে, ওই যে ডেটাটা হচ্ছে এ ছিল র্যামে, সেই র্যাম থেকে হচ্ছে সেটাকে ডেটা বাসে আবার পাঠাবে এবং তার পরবর্তী স্টেপে কন্ট্রোল ইউনিট আবার মনিটরকে বলবে যে ডেটা বাসে যে ডেটা আছে ওইটাকে তুমি শো করে দাও। এরকম স্টেপ ওয়াইজ হচ্ছে আপনি পরপর লিখে দিবেন, ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে আমাদের কম্পিউটারের কিছু লেয়ার্স সম্পর্কে বলা আছে যে কোন লেয়ারটা কি। তো এইখানে আমাদের ফার্স্টে অ্যাপ্লিকেশন লেয়ার থাকে, দেন হচ্ছে মিডল লেয়ার, তারপর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, মাইক্রো কোড, লজিক সার্কিট, গেটস, ট্রানজিস্টর, সিলিকন স্ট্রাকচার। তো দেখেন এইখানে হচ্ছে আমাদের এই প্রত্যেকটা দেওয়া আছে এবং হার্ডওয়্যার লেভেলে কোনটা থাকে, হার্ডওয়্যার লেভেল হচ্ছে এই মাইক্রো আর্কিটেকচার, গেটস, রেজিস্টার ডিভাইস এগুলো থাকে, সফটওয়্যার লেভেলে এগুলো থাকে। এবং এইখানে দেখেন আমাদের কিছু গেট এই যে সিপিইউ এর মধ্যে থাকে এবং এই যে যেটা এটা হচ্ছে আমাদের একটা সিলিকন স্ট্রাকচার দেওয়া আছে যে যেখানে হচ্ছে আমাদের এই যে এন টাইপ সিলিকন বাল্ব থাকে আর কি, সেই বেজের উপর হচ্ছে আমাদের একটা ড্রেন, এই পাশে সোর্স এবং তার উপর হচ্ছে আমাদের গেট, মানে যেটা মেটালের গেট থাকে এটার মাধ্যমে হচ্ছে আপনার বিভিন্ন গেট তৈরি করা হয়, অ্যান্ড গেট, নট গেট, অর গেট, ঠিক আছে। এই গেটগুলো হচ্ছে মেইনলি তৈরি করা হয় সেমিকন্ডাক্টরের মাধ্যমে এবং এইটাই হচ্ছে আমাদের সেই সিলিকন স্ট্রাকচার, অর্থাৎ এই যে আমাদের যে সমস্ত ডিজিটাল ডিভাইস গুলো যে সিলিকন দিয়ে তৈরি, এইটা হচ্ছে আমরা ইজিলি এটার মাধ্যমে বুঝতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমাদের ইনপুট ডিভাইস আছে, ইনপুট ডিভাইস মাউস, কিবোর্ড, এইগুলো তো মাউসের মধ্যে কিভাবে কাজ করে দেখেন, মাউসের নিচে যে একটা থাকে, এই যে দেখেন মাউস আপনারা যেগুলো ইউজ করেন ওখানে দেখে থাকবেন যে একটা লাল লাইট জ্বলে, দেন হচ্ছে সেই লাইটটা আপনার পড়তেছে, তো এলইডিটা মেইনলি ব্লিঙ্ক করে এবং এলইডি থেকে একটা আলো পড়ে। আর এখানে খুব একটা লো রেজলিউশনে ক্যামেরা থাকে, যে ক্যামেরাটা হচ্ছে আপনি এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস ওয়াইজ আপনি কতটুকু মুভ করতেছেন সেটা ওয়াইজ একটা ডেটা হচ্ছে পাঠায় প্রসেসরকে, সেটা প্রসেস করে হচ্ছে আপনার পাঠায়। এছাড়া আপনার কিছু বাটনস এবং হুইলস থাকে, আর হচ্ছে আপনার কিবোর্ডটা কি করে আপনি যেটাকে প্রেস করতেছেন সেই ডেটাটাকে হচ্ছে পাঠিয়ে দেয়, ঠিক আছে। হুম, ঠিক একইভাবে আউটপুট ডিভাইসের মধ্যে আরো আছে হচ্ছে ইনপুট ডিভাইস দেখুন, আউটপুট ডিভাইসের মধ্যে আছে এলসিডি স্ক্রিন, তো এইটাকে বলে হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিডিইউ, ঠিক আছে, মনিটরকে বলে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট। তো এখানে ইট ইজ মোস্ট কমনলি ইউজড আউটপুট ডিভাইস, এটা হচ্ছে একটা টিভি স্ক্রিনের মতন দেখতে এবং
যেটা হচ্ছে আপনি মনিটরে দেখেন সেটাকে বলা হচ্ছে সফট কপি, আর আপনি যেটাকে প্রিন্ট করতেছেন সেটাকে বলা হচ্ছে হার্ড কপি। ঠিক আছে, যেটা হচ্ছে আপনি আউটপুট বের করতেছেন সেটাকে বলা হচ্ছে হার্ড কপি। এরপরে আছে আমাদের মেমোরি হায়ারার্কি। তো মেমোরি হায়ারার্কি যদি হচ্ছে আপনাদের বলা হয় যে মেমোরি হায়ারার্কিটা ড্র করো, তো আপনি এরকম একটা ইমেজ রাখবেন এবং আমরা হায়ারার্কিটা থেকে কি জানি যে আমাদের যত উপরের দিকে যাব তত হচ্ছে সাইজ ছোট হবে। সাইজ দেখেন এখানে সাইজটা ছোট হয়েছে, বাট তার প্রাইস এবং স্পিডটা বাড়বে। ঠিক আছে, তো এখান থেকে আমরা যদি রেজিস্টার, এটা REGS মানে এটা হচ্ছে রেজিস্টার, এরপর হচ্ছে ক্যাশ। ক্যাশ মেমোরি দেখেন সাইজটা তুলনামূলক এর থেকে বড়, দাম অনুসারে সাইজটা তুলনামূলক বড় এবং স্পিডটা তার থেকে একটু কম হয়। ঠিক একইভাবে র্যামের সাইজটা আরেকটু বড়, বাট হচ্ছে ক্যাশের তুলনায় র্যামের স্পিডটা কম এবং দামটাও তুলনামূলক কম। একইভাবে ডিস্ক, ডিস্ক বলতে হচ্ছে আপনার যে হার্ড হার্ড ডিস্ক অথবা হচ্ছে যে আমরা ইয়েগুলো আমরা সেকেন্ডারি স্টোরেজ যেটা ব্যবহার করি সেটা। রিমুভেবল মিডিয়া হচ্ছে পেন ড্রাইভ ধরতে পারেন। ঠিক আছে, তো দেখেন আপনি যদি দামেরও চিন্তা করেন তাহলেও দেখেন যে একটা 4 GB র্যামের যে প্রাইস, আপনি একটা 4 GB পেন ড্রাইভ তার থেকে অনেক কম দামে কিনতে পারবেন। বাট আপনি একটা 4 GB ক্যাশ মেমোরিওয়ালা যদি প্রসেসর আপনি ইয়ে করেন আর কি, বা 4 GB না, আপনি নর্মালি দেখেন 6 MB ক্যাশ থাকে যে প্রসেসরে, তার থেকে যদি আপনি 12 MB ক্যাশের একটা প্রসেসর কিনতে চান তখন দেখা যাবে যে আপনার প্রাইসটাও সেই তুলনায় অনেক বেশি পড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের মেমোরি হায়ারার্কি গেল। ওকে, দেন হচ্ছে আমাদের ফাইনালি দ্য লাস্ট লেকচার, লেকচার 7। তো লেকচার 7টা যদি আমরা দেখি, লেকচার 7 হচ্ছে আমরা মেইনলি পারফরমেন্স অফ এ কম্পিউটার। এখানে আমাদের মেইনলি যে পারফরমেন্স কিভাবে মেজার করবো সেই ম্যাথমেটিক্স গুলো নিয়ে হচ্ছে আমরা মেইনলি আলোচনা করছি। দেখেন এখানে একটা ইয়ে দেওয়া আছে যে আপনার কিছু হচ্ছে প্লেনের কথা বলা আছে এবং প্রত্যেকটা প্লেনের হচ্ছে আপনার ক্যাপাসিটি দেওয়া আছে, যে সে কতগুলো প্যাসেঞ্জার নিতে পারে এবং হচ্ছে তার কতটুকু কত মাইলসে হচ্ছে তার ইয়ে করতে পারে এবং হচ্ছে তার স্পিডটা কত। এবার দেখেন এখানে আমরা একটা থ্রুপুট বের করছি, প্যাসেঞ্জার থ্রুপুট। সেটা কি? তার স্পিড প্লাস হচ্ছে কতগুলো প্যাসেঞ্জার তাতে আর কি ক্যাপাসিটি, সেটার উপর বেস করে। এবার এইটার উপর বেস করে আমরা যখন বের করছি তখন দেখেন এখানে আমরা ইজিলি পেয়েছি যে আমাদের এইটা সব থেকে বেশি। তাহলে আমরা কোন প্লেনটা ভালো, যেটার থ্রুপুট বেশি সেটা ভালো। তো এটা কিন্তু শুধুমাত্র যদি বলা হতো প্যাসেঞ্জার ক্যাপাসিটির দিক থেকে কোন প্লেনটা ভালো তাহলে বলতাম এইটা, যদি বলতাম যে স্পিডের দিক থেকে কোন প্লেনটা ভালো তখন বলতাম এইটা। বাট আমরা যদি বলি ওভারঅল কোনটা ভালো তখন কিন্তু আমরা দুইটার মাল্টিপ্লিকেশন করে একটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসলাম। অর্থাৎ আমাদের যখন মাল্টিপল ভ্যালু থাকবে তখন হচ্ছে আমরা কি করবো, একটা সিঙ্গেল ভ্যালুতে নিয়ে আসবো। ঠিক একইভাবে এখানে যদি আপনার 4টা কম্পিউটারের কথা বলা হইতো যে ABCD 4টা কম্পিউটার, এটার স্পিড এত এটার স্পিড এত, তাহলে কোনটা বেটার আমরা হচ্ছে ইজিলি তখন এইভাবে একটা থ্রুপুট বের করতে পারতাম। দেখুন দেখেন দুইটা কম্পিউটার আছে সেম প্রোগ্রাম, একটা হচ্ছে 5 সেকেন্ডে রান করে, একটা হচ্ছে 7 সেকেন্ডে রান করে। তাহলে কোনটা ভালো? অবশ্যই যে 5 সেকেন্ডে কম সময়ে যে রান করতে পারবে সে ভালো। ঠিক একইভাবে আপনার হচ্ছে ফার্স্ট প্রোগ্রাম ক্যান স্যাটিসফাই 10 সার্ভিস এট এ টাইম এন্ড সেকেন্ড ওয়ান ক্যান প্রোভাইড 15 সার্ভিস। তাহলে দেখেন প্রথম প্রোগ্রাম যদি হচ্ছে 10টা সার্ভিস এট এ টাইমে করতে পারে, আর সেকেন্ডটা যদি এট এ টাইমে 15টা করতে পারে, তাহলে যে এট এ টাইমে হচ্ছে বেশি সংখ্যক কাজ করতে পারে সেই কম্পিউটারটা অবশ্যই ভালো হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের রেসপন্স টাইম এবং এক্সিকিউশন টাইম, এটা হচ্ছে টাইম বিটুইন স্টার্ট টু এন্ড। অর্থাৎ দেখেন আপনাদের একটা ক্লাস, আপনাদের 50 মিনিটের একটা ক্লাস, তো ক্লাসটা শুরু হওয়ার পরে বেশ কিছু কাজ থাকে, যেমন আপনি ক্লাসে আসতেছেন, আপনার লেকচারটা ওপেন করতেছি, দেন হচ্ছে আপনার লেকচারটা ওপেন করার পর দেন হচ্ছে আপনার অ্যাটেন্ডেন্স নিচ্ছি। তো সমস্ত কিছু কমপ্লিট করে আমার হচ্ছে পুরো ক্লাসটা কমপ্লিট হয়। তো যতগুলা কাজ আছে পুরো কাজটা এক্সিকিউট করতে যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হয় রেসপন্স টাইম বা এক্সিকিউশন টাইম, টাইম বিটুইন স্টার্ট টু এন্ড। ঠিক আছে, থ্রুপুটটা কি টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক কমপ্লিট ইন এ গিভেন টাইম। অর্থাৎ আমি ধরেন একদিনে আপনাদের 15টা স্লাইড পড়াইলাম, আর একদিনে মনে করেন 10টা স্লাইড পড়াইলাম। তো যেদিন 15টা স্লাইড পড়াইলাম সেদিন তো হচ্ছে আমি আলটিমেটলি আপনাদের বেশি পরিমাণ অল্প, আমাদের টাইম তো 50 মিনিট ফিক্স, তাহলে 50 মিনিটের মধ্যে আমি আপনাদের 15টা স্লাইড যদি পড়াইতে পারি এবং ধরে নিলাম যে সবগুলো স্লাইডের সাইজ সেম, তাহলে আমি অবশ্যই যেদিন 15টা পড়াইতে পেরেছি সেদিন হচ্ছে আমাদের থ্রুপুট ভালো। ঠিক আছে, তো এইটা আচ্ছা। তো এখন দেখেন পারফরমেন্স ভার্সেস এক্সিকিউশন। তো এই ক্ষেত্রে আমাদের পারফরমেন্স আছে, আমাদের পারফরমেন্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি 1/এক্সিকিউশন টাইম। অর্থাৎ আমাদের যে পারফরমেন্সটা হবে
আমাদের যার টাইম যত কম লাগবে সেটার পারফরমেন্স তত ভালো, অর্থাৎ যে কম্পিউটার যত কম টাইমে রেসপন্স করতে পারবে সেই কম্পিউটারের পারফরমেন্স তত ভালো। তাহলে দেখেন দিট মিনস ফর টু কম্পিউটার এক্স এন্ড ওয়াই ইফ দ্য পারফরমেন্স অফ এক্স ইজ গ্রেটার দেন দ্য পারফরমেন্স অফ ওয়াই, তখন আমরা কি লিখতে পারি, পারফরমেন্স অফ এক্স ইজ গ্রেটার দেন পারফরমেন্স অফ ওয়াই, দেন 1 বাই এক্সিকিউশন টাইম অফ এক্স ইজ গ্রেটার দেন 1 বাই এক্সিকিউশন টাইম অফ ওয়াই। তাহলে আমরা কি লিখতে পারি, এক্সিকিউশন ওয়াই এর এক্সিকিউশন টাইম অফ ওয়াই এটা হচ্ছে বেশি, তাহলে এক্সিকিউশন টাইম কার কম, এক্স এর, তাহলে এক্স এর পারফরমেন্স ভালো। তাহলে দেখেন, তাহলে যার পারফরমেন্স ভালো হবে যে কম্পিউটারটার, সেই কম্পিউটারের এক্সিকিউশন টাইমটা কম হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে হচ্ছে আমরা তাহলে পারফরমেন্স ভার্সেস এক্সিকিউশন টাইম এটাকে যদি হচ্ছে আমরা একটা রেশিও দিয়ে বের করি যে কোনটা রেশিও কত, দেখেন পারফরমেন্স অফ এক্স এন্ড পারফরমেন্স অফ ওয়াই দুইটা কম্পিউটারের পারফরমেন্স থেকে আমরা হচ্ছে কি করতে পারি, তার একটা রেশিও বের করতে পারি। ঠিক একইভাবে কি এক্সিকিউশন টাইম, এবং দেখেন পারফরমেন্স অফ এক্স ডিভাইডেড বাই পারফরমেন্স অফ ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি, এক্সিকিউশন টাইম অফ ওয়াই ডিভাইড বাই এক্সিকিউশন টাইম অফ এক্স। ঠিক আছে, এটা খেয়াল করবেন যে আপনার হচ্ছে এক্স এবং ওয়াই, কারণ কি এটা হচ্ছে একটা অপরটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ঠিক আছে, পারফরমেন্স অফ এক্স ইকুয়াল টু 1 বাই এক্সিকিউশন টাইম অফ এক্স, তার মানে কি পারফরমেন্স অফ এক্স বাই পারফরমেন্স অফ ওয়াই ইকুয়াল টু এক্সিকিউশন টাইম অফ ওয়াই ডিভাইড বাই এক্সিকিউশন টাইম অফ এক্স ইকুয়াল টু এন, এন হচ্ছে তার রেশিওটা। আচ্ছা, তো একটা কোশ্চেন আমাদের দেওয়া আছে যে আমাদের হচ্ছে if computer X runs the program in 10 seconds and computer Y runs the same program in 15 seconds, তাহলে কোনটা কতটুকু ফাস্টার। তাহলে দেখেন আমরা হচ্ছে এখানে আসি, দেখেন পারফরমেন্স অফ X ডিভাইড বাই পারফরমেন্স অফ Y ইকুয়াল টু কি, এক্সিকিউশন টাইম অফ Y ডিভাইড বাই এক্সিকিউশন টাইম অফ X। তাহলে আমরা আমাদের কাছে এখন কি আছে, পারফরমেন্সটার রেশিওটা বের করতে চাচ্ছি কিসের উপর বেস করে, এক্সিকিউশন টাইম। তাহলে এটা 15 সেকেন্ড, এটা হচ্ছে 10 সেকেন্ড। তাহলে আর এবং হচ্ছে আপনার এই রেশিওটা কি হবে, আপনার দুইটাই যেহেতু সেকেন্ড, তার মানে কি সেকেন্ড সেকেন্ড কাটাকাটি হয়ে যাবে, অর্থাৎ রেশিওর কোনো ইউনিট থাকবে না। তার মানে আপনার পারফরমেন্সে এক্স ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, পারফরমেন্স অফ ওয়াই টাইমস 1.5। ঠিক আছে, তো কোনটা ফাস্টার আমরা ইজিলি বলতে পারবো। তো এখন হচ্ছে আমরা পারফরমেন্সটা মেজার করে দেখি। দেখেন এক্সিকিউশন টাইম ইকুয়াল টু সেকেন্ডস পার প্রোগ্রাম, অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামে কতটুকু টাইম নিচ্ছে। দেখেন এখানে টাইম বলতে কি, টাইম বলতে ওয়ার্ক টাইম বা রেসপন্স টাইম অথবা কি এলস টাইম। তো ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, টাইম ইকুয়াল টু টোটাল টাইম টু কমপ্লিট এ টাস্ক ইনক্লুডিং ডিস্ক অ্যাক্সেস, মেমোরি অ্যাক্সেস, ইনপুট আউটপুট, অ্যাক্টিভিটি, অপারেটিং সিস্টেম ওভারহেড, এভরিথিং। তার মানে সবকিছুর উপর বেস করে হচ্ছে আমরা মেইনলি এটাকে বের করে থাকি। এবং দেখেন এটা মানে আমরা কি বলতে পারি, সিপিইউ টাইম, অর্থাৎ সিপিইউতে টোটাল যে টাইমটা লাগলো সেটা হচ্ছে ইউজার সিপিইউ টাইম, অর্থাৎ আমি যখন কাজ করতেছি অ্যাজ এ ইউজার আমি কতটুকু টাইম ব্যয় করতেছি এবং আমার সিস্টেমটাকে রান করে রাখার জন্য সিপিইউ কতটুকু টাইম ব্যয় করতেছে, টোটালটা যোগ করে হচ্ছে আমি আমার সিপিইউ টাইমটা পাই। মাল্টিপল প্রোগ্রাম রান এট দ্য সেম টাইম, থ্রুপুট অর লেস এক্সিকিউশন টাইম। দেখেন আমরা আমাদের যতটুকু টাইম লাগতেছে, আমাদের ধরেন সিপিইউ টাইম 5 সেকেন্ড, তাহলে আমি ইউজার টাইম আমার ম্যাক্সিমাম হইতে পারবে 5 সেকেন্ড অথবা তার থেকে কম, কারণ কি আমার সিস্টেমের জন্য কিছুটা টাইম চলে যাবে। তাহলে আমার এমন হইতে পারে যে আমার টোটাল টাইম যদি লাগে 5 সেকেন্ড, তাহলে আমার ইউজার টাইম লাগতেছে ধরেন 3 সেকেন্ড আর সিস্টেম টাইম লাগতেছে 2 সেকেন্ড। ঠিক আছে, অথবা আমার ধরেন সিস্টেমে কোনো টাইম লাগতেছে না, মানে এটা পসিবল না, তারপরে আমি বললাম লাগতেছে না, তাহলে আমার ম্যাক্সিমাম ইউজার টাইম হইতে পারে 5 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা। তো ক্লক সাইকেল কি জিনিস, যে আপনার হচ্ছে একটা ক্লক পিরিয়ড সম্পূর্ণ হইতে, অর্থাৎ যে লেভেল থেকে শুরু হচ্ছে ঠিক সেই লেভেল পর্যন্ত যাইতে যে টাইমটা, সেটাকে বলা হচ্ছে আপনার ক্লক রেট বা ক্লক সাইকেল। তাহলে এই সাইকেল বলতে বলা হচ্ছে একটা টিক্স বলতে হচ্ছে একটা পালস বা একটা ক্লক পিরিয়ড। তো টাইম ফর অন ক্লক পিরিয়ড ইউজুয়ালি অফ দ্য প্রসেসর ক্লক হুইচ রানস এট দ্য কনস্ট্যান্ট রেট, এখানে ক্লক পিরিয়ড এবং হচ্ছে ক্লক রেট। আচ্ছা, তো দেখেন ক্লক রেটটা কি, ক্লক রেট ইকুয়াল টু 1 বাই ক্লক সাইকেল। এই ফর্মুলাগুলো মনে রাখবেন যে ক্লক রেট ইকুয়াল টু 1 বাই ক্লক সাইকেল, দেন হচ্ছে আমরা যদি ক্লক সাইকেল বের করতে চাই, তার মানে কি ক্লক রেট দেওয়া থাকলো 1 বাই ইয়ার। দেখেন 1 গিগাহার্টজ processor has a cycle time of 1.0 nanosecond and a 4 gigahertz processor has a cycle time of 0.25 nanosecond। তাহলে দেখেন এই 4 gigahertz processor performs এটা হচ্ছে আপনার 400 কোটি ক্লক সাইকেল পার সেকেন্ড, and computer processor can execute one or more instructions per clock cycle। তাহলে দেখেন এতগুলো ক্লক সাইকেল একটা সেকেন্ডে দিতে পারতেছে, এবং একটা ক্লক সাইকেলে সে একটা বা তার অধিক, পার ক্লক সাইকেলে কি করতেছে, একটা বা তার অধিক ইনস্ট্রাকশনস কমপ্লিট করতে পারতেছে। তাহলে ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ প্রসেসর। তাহলে দেখেন এখন যদি আমরা দেখি যে সিপিইউ এক্সিকিউশন টাইম, তাহলে দেখেন এটা হচ্ছে আপনার
কত আসতেছে 1 গিগাহার্টসে কত সাইকেল টাইম আপনার 1.0 ন্যানো সেকেন্ড, আর হচ্ছে আপনার 4 গিগাহার্টসে কত, তাহলে আপনার ক্লক রেট কত আছে 4 গিগাহার্টস জেড গিগাহার্টস ইকুয়াল টু কত 1 বাই ক্লক সাইকেল, তাহলে সাইকেল কত 0.25 আসতেছে না, এটাকে যদি আপনি 1 দিয়ে ভাগ করেন 4 গিগাহার্টসকে, এই যে 4 গিগাহার্টস বলতে এই যে এতগুলো ক্লক সাইকেল, তাহলে হচ্ছে আপনার 0.25 ন্যানো সেকেন্ড আসতেছে। আচ্ছা, এবার দেখেন সিপিইউ এক্সিকিউশন টাইম ফর এ প্রোগ্রাম ইকুয়াল টু সিপিইউ ক্লক সাইকেল ফর এ প্রোগ্রাম ইনটু ক্লক সাইকেল টাইম। আচ্ছা, এইখানে আবার কি আছে ক্লক রেট আর হচ্ছে ক্লক সাইকেল। আবার এখানে খেয়াল করেন যে সিপিইউ এক্সিকিউশন টাইম এটা কি ক্লক সাইকেল ফর এ প্রোগ্রাম ইনটু ক্লক সাইকেল টাইম, বিকজ অফ ক্লক রেট এন্ড ক্লক সাইকেল টাইম আর ইনভার্স, তাহলে আমরা কি লিখতে পারি CPU execution time for a program equal to CPU clock cycle for a program divided by clock rate, তাহলে CPU clock cycle for a program আর হচ্ছে clock cycle টাইমটাকে আমরা কি লিখতে পারি যে because the clock rate and clock cycle time are inverse, যেটা হচ্ছে আমরা কোথায় দেখছি clock rate আর clock cycle time are inverse, তার মানে কি আমরা এইভাবে লিখতে পারি CPU execution time for a program equal to CPU clock cycle for a program divided by clock rate। আচ্ছা, তাহলে দেখেন আমার একটা এই প্রবলেম দেওয়া আছে, our favorite program runs in 10 seconds on a computer A which has a 2 gigahertz clock, and we have trying to help a computer designer to build a computer B which runs this program in 6 seconds, 6 সেকেন্ডে এটা রান করে। The designer has determined that a substantial increase in the clock rate is possible, but this increase will affect the rest of the CPU design, causing a computer B record 1.2 times as many as clock cycle as a computer A for this program. What clock rate, তাহলে আমাদের কি বের করতে বলছে what clock rate should we tell the designer to target, তাহলে আমাদের ক্লক রেটটা বের করতে বলছে মানে কত হার্জ। আচ্ছা, তাহলে আমরা কি করতে পারি, ফার্স্ট হচ্ছে আমরা কি করব লেটস ফাইন্ড দ্য নাম্বার অফ ক্লক সাইকেল রিকোয়ার্ড ফর প্রোগ্রাম এ, তাহলে CPU টাইম অফ এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি CPU ক্লক সাইকেল অফ এ ডিভাইডেড বাই ক্লক রেট, তাহলে CPU টাইম আমাকে বলা আছে কত 10 সেকেন্ড এবং হচ্ছে ক্লক সাইকেল অফ এ এবং আপনার হচ্ছে ক্লক রেট, তাহলে ক্লক রেটটা কত আছে 2 গিগাহার্টজ, 2 গিগাহার্টজ মানে কি 2 × 10⁹ ক্লক সাইকেল পার সেকেন্ড, 2 × 10⁹ ক্লক সাইকেল পার সেকেন্ড, তাহলে এখান থেকে হচ্ছে আমরা CPU ক্লক সাইকেল এটা আমরা বের করলাম, ঠিক একইভাবে ক্লক বি এর জন্য বের করব, তাহলে বি এর জন্য আমাকে আমি কতক্ষণের মধ্যে রান করতে চাচ্ছি, আমি 6 সেকেন্ডের মধ্যে রান করতে চাচ্ছি বি কে, তাহলে 6 সেকেন্ড দিলাম এবং হচ্ছে এটা কত 1.2 টাইমস অ্যাজ মেনি এজ ক্লক সাইকেল, তাহলে এর যে ক্লক সাইকেলটা ছিল তার থেকে 1.2 টাইমস, তাহলে এর যে ক্লক সাইকেল সেটা তো হচ্ছে আমাদের এখান থেকে আমরা বের করছি যে ক্লক সাইকেল এ কত, তাহলে এইটাকে হচ্ছে 1.2 দিয়ে গুণ দিলাম, গুণ করার পরে আমরা ক্লক রেটটা এখান থেকে ইজি দিই, তাহলে ক্লক রেট ইকুয়াল টু কত, ক্লক রেট ইকুয়াল টু 1.2 ইনটু এটা করে জাস্ট 4 গিগাহার্টজ, তাহলে আমি টু রান প্রোগ্রাম ইন 6 সেকেন্ড বি মাস্ট হ্যাভ দ্য ক্লক রেট অফ এ, ঠিক আছে মানে টুইস অফ দ্য ক্লক রেট অফ এ, মানে এটা কত ছিল 2 গিগাহার্টজ, এটা আমাদের 4 গিগাহার্টজ লাগতেছে। আচ্ছা, এবার হচ্ছে ইনস্ট্রাকশনস পারফরম্যান্স, এটা কি CPU clock cycle equal to instructions for a program into average clock cycle per instructions, তো এটা কি হচ্ছে এটা দেখেন আমাদের হচ্ছে বলা আছে যে সাপোজ উই হ্যাভ টু implementation of the same instruction set architecture, computer A has a clock cycle time of 250 picosecond and CPI of 2.0 and হচ্ছে আমাদের CPI মানে হচ্ছে আপনার cycle per instructions, clock cycle per instructions, ঠিক আছে and the computer B has a clock cycle time 500 picosecond and CPI 1.2, which computer is faster for this program and how much, কতটুকু ফাস্টার এবং কোনটা ফাস্টার। তাহলে আমাদের যেহেতু হচ্ছে আমরা জানি না যে এই যে যেটা যে ইনস্ট্রাকশনস কতগুলো লাগতেছে, তাহলে আমরা সেটাকে আই ধরে নিচ্ছি, ঠিক আছে, উই নো দ্যাট ইজ কম্পিউটার এক্সিকিউট দ্য সেম নাম্বার অফ ইনস্ট্রাকশনস ফর দ্যাট প্রোগ্রাম, লেটস কল দ্য নাম্বার আই। তো আপনার হচ্ছে ফার্স্ট ফাইন্ড দ্য নাম্বার অফ এ প্রসেসর ক্লক সাইকেল, সেটা কি CPU ক্লক অফ এ আই ইনটু 2.0 এবং CPU ক্লক সাইকেল ফর বি আই ইনটু 1.2, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এই যে আগে যে ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে, CPI ইনস্ট্রাকশনস ফর এ প্রোগ্রাম এন্ড এভারেজ ক্লক সাইকেল। আচ্ছা, তো একইভাবে হচ্ছে আমরা এটাকে এখন ক্যালকুলেট করতেছি, এটা ক্যালকুলেট করে এটা পাইলাম, এবার বি এর জন্য ক্যালকুলেট করলাম, এবার হচ্ছে কি করব পারফরম্যান্স অফ এ ডিভাইড বাই পারফরম্যান্স অফ বি ইকুয়াল টু এক্সিকিউশন টাইম অফ বি ডিভাইড বাই এক্সিকিউশন টাইম অফ এ, এটা করে 1.2, তাহলে 1.2 টাইম ফাস্টার, এটা হচ্ছে বের করতে পারলাম এবং কোনটা ফাস্টার সেটাও এখান থেকে বের করতে পারলাম। কম্পিউটার এ ইজ ফাস্টার কেন, কারণ হচ্ছে দেখেন আপনার কম্পিউটার এ হচ্ছে আপনার কতটুকু র্যাম দিচ্ছে 500 ইনটু
আই পিকোসেকেন্ড, বাট এটা লাগতেছে 600, তাহলে যার টাইম কম লাগে সে হচ্ছে ফাস্টার, এটা তো বুঝতেই পারতেছি। আচ্ছা, এবার হচ্ছে অ্যানাদার ওয়ান। তো দেখেন এখানে দুইটা কোড সেগমেন্ট দেওয়া রয়েছে। এ কম্পাইলার ডিজাইন ইজ ট্রাইং টু ডিসাইড বিটুইন টু কোড সিকোয়েন্স ফর এ পার্টিকুলার কম্পিউটার, দ্য হার্ডওয়্যার ডিজাইনার হ্যাভ সাপ্লাইড দ্য ফলোইং ফ্যাক্ট। তো এখানে দেখেন কিছু সিপিআই দেওয়া আছে, এ বি সি, সিপিআই ফর ইচ ইনস্ট্রাকশনস, প্রত্যেকটা ইনস্ট্রাকশনের জন্য সিপিআই দেওয়া আছে। ফর এ পার্টিকুলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এখানে আমাদের দুইটা কোড সিকোয়েন্স দেওয়া আছে, এবিসি এর জন্য দুইটা কোড সিকোয়েন্স দেওয়া আছে। তো এখানে আমাদের কোশ্চেনটা বুঝতে হবে, হুইচ কোড সিকোয়েন্স এক্সিকিউট মোস্ট ইনস্ট্রাকশনস, এই একটা কোশ্চেন। হুইচ উইল বি ফাস্টার, আর একটা কোশ্চেন। ও হোয়াট ইজ দ্য সিপিআই ফর ইচ সিকোয়েন্স, এটা আরেকটা কোশ্চেন। আচ্ছা, তো দেখেন আচ্ছা, আরেকটা কথা আপনাদের হচ্ছে এই যে লেকচারটা, এই লেকচার যেটা করাচ্ছি এইটার উপরে একটা হচ্ছে ডেডিকেটেড ভিডিও হয়তো আপনাদের দিয়ে দেওয়া আছে। আচ্ছা, না, এটার উপর হচ্ছে ভিডিও দেওয়া নেই, এটা হচ্ছে আপনাদের ক্লাসে খুব ভালোভাবে হচ্ছে প্রবলেমগুলো দেখানো হয়েছিল, আর ভিডিও দেওয়া হচ্ছে লেকচার 4 এর জন্য। আচ্ছা, যাই হোক, তো দেখেন আমাদের এখন যদি আমরা সিকোয়েন্সটা বের করি, তাহলে কোড সিকোয়েন্স 1 এর জন্য আমার ইনস্ট্রাকশনস লাগতেছে 5টা, আর সিকোয়েন্স 2 এর জন্য ইনস্ট্রাকশন লাগতেছে 6টা। তাহলে সিকোয়েন্স 1 এক্সিকিউট ফিউর ইনস্ট্রাকশনস, তাহলে এটা হচ্ছে বের করে ফেললাম যে কোনটার হচ্ছে কম কোনটার বেশি, তাহলে মোস্ট ইনস্ট্রাকশনস কি করতেছে এটা। আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, হুইচ উইল বি ফাস্টার। তো এটা বের করার জন্য আমরা কি করব, উই ইউজ দ্য ইকুয়েশন ফর সিপিইউ clock cycle based on the instructions count and CPI and find the total number of clock cycle for each sequence. এটা হচ্ছে CPI into C, সি হচ্ছে আমার কোনটা, আমার ক্লক, এটা হচ্ছে আমার কি ক্লক সাইকেল। এবং আমরা যদি সূত্রটা দেখি, আমাদের সূত্র কি ছিল, সূত্র ছিল হচ্ছে, সূত্র ছিল কি, সিপিইউ ক্লক সাইকেল ইকুয়াল টু কি ইনস্ট্রাকশনস ফর এ প্রোগ্রাম, এবং হচ্ছে কি সিপিআই, মানে এটা হচ্ছে আমার সেই সিআই, আর এটা হচ্ছে সিপিআই। ঠিক আছে। আচ্ছা, এখানে জাস্ট হচ্ছে বইয়ের মধ্যে আর কি উল্টা লেখা রয়েছে, উল্টা করে সিপিআইটা আগে দিছে, মানে গুণের জন্য তো এটা কোনো ফ্যাক্ট না। আচ্ছা, এবার হচ্ছে সিপিইউ ক্লক সাইকেল ফর 1, তো 1 এর জন্য আমার কত, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে কোড সিকোয়েন্স, এবং হচ্ছে এখানে কি দেয়া আছে সিপিআই, সিপিআই কত 1, তাহলে সিপিআই হচ্ছে আমার 1, এন্ড হচ্ছে আমার এখানে কয়টা ইয়ে লাগতেছে ইনস্ট্রাকশনস কাউন্ট, ইনস্ট্রাকশনস কাউন্ট হচ্ছে 2, এখানে হচ্ছে আবার ঠিক করে দাও, এটা হচ্ছে আপনার সিআই ইনস্ট্রাকশন কাউন্ট, আর এটা হচ্ছে আপনার সিপিআই। ঠিক একইভাবে হচ্ছে এটা সিপিআই 2, এই যে এটা, তারপর কি সিপিআই 3, সিপিআই 3, আর হচ্ছে তার সঙ্গে ইনস্ট্রাকশন। তাহলে এখানে আমার কয়টা লাগতেছে, 10টা সাইকেল, 9টা সাইকেল। তাহলে দেখেন একই পরিমাণ কোডকে, একই পরিমাণ কোডকে ইয়ে করার জন্য কোড সিকোয়েন্স 2 ইজ ফাস্টার, কারণ কি সিকোয়েন্স 2 তে 9টা সাইকেলেই কমপ্লিট হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে সিকোয়েন্স 1 এ 10টা সাইকেল লাগতেছে। এবার হচ্ছে আমরা কি করব, যে কোনটা সিপিআই কত সেটাকে বের করব, যে হোয়াট ইজ দ্য সিপিআই ফর ইচ সিকোয়েন্স। তাহলে সিপিআই বের করব, সিপিআই বের করার জন্য কি সিপিইউ ক্লক সাইকেল বাই ইনস্ট্রাকশনস কাউন্ট। দেখেন এখানে সিপিইউ ক্লক সাইকেল ডিভাইড বাই ইনস্ট্রাকশনস কাউন্ট দিয়ে হচ্ছে আমরা সিপিআইটাকে বের করতে পারবো। তাহলে আমরা এখানে দিলাম যে কোনটা সিপিআই কত, এটা হচ্ছে ইজিলি হচ্ছে আমরা বের করতে পারলাম জাস্ট এই সূত্রটা দিই। আচ্ছা, এইটা গেল। দেন হচ্ছে আমাদের এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমের জন্য দেখেন আমাদের ইয়ে কেমন হইতে পারে। এই প্রবলেমটা থেকে এখানে আমাদের দেওয়া আছে যে কিছু ক্লক রেট দেওয়া আছে মেগাহার্টজে, এবং হচ্ছে আমাদের কোন প্রসেসরটা বেটার। এবার বলা হইলো যে আপনাকে হচ্ছে একটা ইয়ে ডিজাইন করতে বলা হইলো, যে যেখানে হচ্ছে আপনার ধরেন পাওয়ার কনজাম্পশন 60 ওয়াটের কম হইতে হবে, এবং আপনাকে বলা হইলো যে যার স্পিড হচ্ছে আপনার 10 গিগাহার্টজ এর বেশি, 10 মেগাহার্টজ এর বেশি হইতে হবে। তাহলে আপনি কি করবেন, জাস্ট হচ্ছে এইটা সোজা এবং হচ্ছে আপনার এইটা সোজা, দুইটা ইয়ে করবেন। এবার দেখবেন যে পাওয়ার কনজাম্পশন তাহলে 60 কম, 60 কমের মধ্যে আবার এই রেঞ্জের মধ্যে পড়তে হবে। তাহলে কোনটা আছে, এর মধ্যে আছে হচ্ছে আপনার এই যে পাওয়ার কনজাম্পশন 60 কম এবং হচ্ছে আপনার ক্লক রেট। তাহলে ক্লক রেট এর মধ্যে বেশি আছে হচ্ছে এইটা, যার পাওয়ার কনজাম্পশন হচ্ছে আপনার কত 10.1। তাহলে আপনি বলবেন যে এটাকে চুজ করবেন। ঠিক আছে, কারণ এখানে তো আপনার কত আসছে, এখানে হচ্ছে আপনার পাওয়ার কনজাম্পশন 60 কম। আচ্ছা, আপনি এইটাকেই চুজ করতে পারেন, এই একটা আছে, একটা আছে, আর এইগুলো তো আছেই। তাহলে এখানে আপনি দেখেন পাওয়ার কনজাম্পশন হচ্ছে এইগুলো আসবে না, কারণ এইগুলো আপনার তো চয়েসের মধ্যে নাই, কারণ হচ্ছে 4.9 হচ্ছে আপনার সরি, আচ্ছা এইগুলো আসবে, এইটাও আসবে, এইটাও আসবে, এইটাও আসবে, সবগুলো আসবে। এর মধ্যে থেকে আপনার বেস্ট কোনটা, কারণ কি আপনার ক্লক রেট হচ্ছে আপনি মিনিমাম বলেছেন 10, তো 10 এর থেকে বেশি তো সবগুলো আছে, 12.5, 16, 25, 66, তো সবগুলোই আছে। আবার 60 ওয়াটের মধ্যে আছে কোনটা, 60 ওয়াটের মধ্যে এই 29 থেকে সবগুলো। তাহলে এর মধ্যে বেস্ট কোনটা, বেস্ট হচ্ছে এইটা।
তাহলে এই বেসটাকেই চুজ করবে। ঠিক আছে, এটা আমি আরেকবার ক্লিয়ারলি আরেকটু বুঝাই দিই। দেখেন এখানে ধরেন বলা আছে যে আপনার হচ্ছে 100 ওয়াটের মধ্যে হইতে হবে এবং আপনার ক্লক রেট বলা হইলো যে 100 মেগাহার্টজ। এইটা যদি বলা হয় তাহলে আপনি ফার্স্টে দেখবেন যে এর মধ্যে বেস্ট কোনটা সেটা আপনাকে চুজ করতে বলা হয়েছে। তাহলে আপনার 100 এর উপরে কে কে আছে এবং যার পাওয়ার কনজাম্পশন 100 নিচে, 100 নিচে আছে এই একটা এবং 100 এর উপরে আছে এইটাই। তাহলে আপনার জাস্ট এই একটাই ম্যাচ করতেছে, তাহলে আপনি বলবেন যে এবং আপনার আচ্ছা এই একটা আছে আর হচ্ছে এইটা আবার হচ্ছে এইটা, এই দুইটা আছে। কারণ এটা কত 103, তাহলে এটা তো হবে না। তাহলে এই দুইটা আছে 100 এর উপরে এবং হচ্ছে এখানে 100 ওয়াটের নিচে, এটা 100 মেগাহার্টজ এর উপরে এবং নিচে। এই দুইটার মধ্যে বেস্ট কোনটা? অবশ্যই এটা বেস্ট। তাহলে যেটা হচ্ছে আপনার ক্লক রেট বেশি হবে এবং হচ্ছে পাওয়ার কনজাম্পশন কম হবে, মানে পাওয়ার কনজাম্পশন সেই লিমিটের মধ্যে থাকবে 100 এর মধ্যে। তাহলে যার ক্লক রেট বেশি বলবেন যে এটাই বেস্ট, তাহলে এটাকেই চুজ করুন। তাহলে এখানে কোনটাকে চুজ করতেছে? এখানে চুজ করবে হচ্ছে আপনার এটা সোজা যেটা যে Pentium 4 2001। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে এমডালস ল আছে। তো এমডালস লতে হচ্ছে আমরা একটু জাস্ট দেখি যে এখানে হচ্ছে আপনার লটাকে হচ্ছে আপনার স্টেট করতে বলতে পারে যে লটা কি এবং হচ্ছে এরপরে আপনার এটা কিভাবে কাজ করে। দেখেন এখানে হচ্ছে বলা আছে যে আপনার 100 সেকেন্ডে একটা কম্পিউটারে একটা প্রোগ্রাম রান হয় এবং তার মধ্যে হচ্ছে আপনার মাল্টিপ্লাই করার জন্য হচ্ছে রেসপন্সিবল 80 সেকেন্ড। তাহলে কতটুকু আমি এটাকে ইমপ্রুভ করতে পারি, এটাকে হচ্ছে আমি 5 টাইমস ফাস্টার করতে চাচ্ছি, এটা কি আসলে সম্ভব কিনা, কারণ ইচ্ছা মতোই হচ্ছে যে কোনো কিছুর পারফরমেন্স বাড়াইতে পারি না। ঠিক আছে, তো দেখেন এখানে হচ্ছে এক্সিকিউশন টাইম আফটার এফেক্টেড বাই দ্য ইমপ্রুভমেন্ট এন্ড অ্যামাউন্ট অফ ইমপ্রুভমেন্ট, সেটা প্লাস হচ্ছে এক্সিকিউশন টাইম আনএফেক্টেড। তাহলে এক্সিকিউশন টাইম আফটার ইমপ্রুভমেন্ট কত? 80 সেকেন্ড হচ্ছে আমার কত? এক্সিকিউশন টাইম এফেক্টেড বাই ইমপ্রুভমেন্ট, দেখেন এই যে মাল্টিপ্লাই এখানে হচ্ছে কত 80 সেকেন্ড এবং হচ্ছে এখানে কি হচ্ছে আপনার হচ্ছে এন হচ্ছে কি এন কে হচ্ছে আমরা বের করতে চাচ্ছি এবং হচ্ছে এক্সিকিউশন টাইম আনএফেক্টেড কত আপনার হচ্ছে 100 সেকেন্ড, তার থেকে হচ্ছে 80 সেকেন্ড বাদ দিচ্ছি আমরা। ঠিক আছে, আচ্ছা সরি, এক্সিকিউশন টাইম এফেক্টেড বাই ইমপ্রুভমেন্ট আমরা হচ্ছে 5 টাইমস হচ্ছে ফাস্টার করতেছি। তো 5 টাইমস ফাস্টার যেহেতু করতে হবে সেহেতু আমার এটা হচ্ছে 100 সেকেন্ডে রান করতে, তার মানে কি আমি হচ্ছে এখন 20 সেকেন্ডে রান করতে চাচ্ছি। তাহলে সিন্স হোয়াট পারফরমেন্স টু বি 5 টাইমস ফাস্টার নিউ এক্সিকিউশন টাইম শুড বি কত? 20 সেকেন্ড। তাহলে কত? এটা হচ্ছে আমার 80 সেকেন্ড, দেন এটা এগেন এটা হচ্ছে আমার 20 সেকেন্ড। তাহলে আমার কত আসতেছে? এটা দেখেন এখন কত হয়ে যাচ্ছে আপনি জিরো, এটাকে করলে 0 ইকুয়াল টু 80 সেকেন্ড, যেটা পসিবল না। তার মানে কি এটা হচ্ছে আপনার এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ডিজাইন করা পসিবল না। ঠিক আছে, তো থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি মানে আমি ব্রিফলি বলার ট্রাই করছি, যেহেতু অলরেডি সবকিছু আপনাদের ক্লাসে ইন ডিটেলসে বারবারই দেখানো হয়েছে, লাস্টে রিক্যাপ ক্লাসও নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমি একটা রিক্যাপ ভিডিও দিয়ে দিলাম, ব্রিফলি কিছু আলোচনা করলাম যাতে হচ্ছে আপনারা ইজিলি বুঝতে পারেন। এখানে ম্যাথগুলো হচ্ছে ভালোভাবে দেখবেন এবং ম্যাথের মধ্যে একটা জিনিস দেখবেন যে এখানে কয়েকটা ফর্মুলা দেওয়া আছে। তো একটা ফর্মুলা মধ্যে যখন আরেকটা যেমন এখানে চলে আসছিল যে দেখুন সিপিএ দেওয়া আছে ইনস্ট্রাকশনস ফর দ্য প্রোগ্রাম এবং হচ্ছে এভারেজ ক্লক সাইকেল পার ইনস্ট্রাকশনস দেওয়া আছে। তো এইটা অন্য কোনো সূত্রের সঙ্গে কোনোটা ম্যাচ করে কিনা বা দুইটা সূত্র দিয়ে হচ্ছে আপনার এখানে যেমন সিপিইউ টাইম ক্লক সাইকেল এবং ক্লক রেট দেওয়া আছে। তো ক্লক রেটের পরিবর্তে এখানে ধরেন ক্লক রেট ইকুয়াল টু আমরা কি জানি? ক্লক রেট ইকুয়াল টু হচ্ছে আমরা জানি যে এই যে ক্লক রেট ইকুয়াল টু আমরা জানি 1 বাই ক্লক সাইকেল। ধরেন আপনাকে কিছু ক্লক সাইকেল দেওয়া আছে বাট হচ্ছে আপনাকে ওখানে কিন্তু আপনার ম্যাথটা করার জন্য প্রয়োজন হচ্ছে ক্লক রেট। তাইলে আপনি কি করবেন? ওটাকে হচ্ছে কনভার্ট করে ক্লক রেট বা ক্লক সাইকেল এইভাবে চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে একটু খেয়াল করবেন যে সূত্র থেকে হচ্ছে আপনি ড্রাইভ করে আরো নতুন কোনো সূত্র হচ্ছে নিয়ে আসতে পারেন কিনা আর কি, মানে ড্রাইভ ফর্মুলা নিয়ে আসতে পারেন কিনা এটা হচ্ছে একটু দেখবেন। ঠিক আছে, তো আশা করি হচ্ছে সবাই বুঝতে পারছেন এবং কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই নক করবেন যদি কোথাও বুঝতে না পারেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম। থ্যাংক ইউ।